Welcome to WBCS Guide YouTube channel. Dear aspirants, অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, খুব ব্যস্ত ছিলাম, তার জন্য খুবই সরি তোমাদের সকলের কাছে। তো আমাদের যেটা ইন্ডিয়ান পলিটিক্স সেকশনে যেটা চলছিল সেটা আমাদের কোর টপিক ছিল হচ্ছে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক। ওকে, তো কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে আজকে আমরা ইন্ডিয়ান পলিটির লেকচার 8 করব এবং তার পার্ট 1 হবে আজকে। অর্থাৎ আমাদের যে সাব টপিক সেই সাব টপিক হবে আজকে হলো ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন। ঠিক আছে, সংবিধানের পার্ট 3 আজকে আমাদের আলোচনার মধ্যে হবে। তো ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। তো দেখো, ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে আমরা কি কি আলোচনা করব। ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে আমরা আলোচনা করব প্রথমে স্টেটের সংজ্ঞা, তারপর লজের সংজ্ঞা। ঠিক আছে, স্টেট কি, মানে কারা কারা আইন প্রণয়ন করতে পারবে, সেই আইনগুলো কি হবে সেটা আমরা এই জেনারেল মানে আর্টিকেল 12 and 13 এর মধ্যে শিখব। তারপর থেকে দেখো, এইখান থেকে শুরু হচ্ছে আমাদের মৌলিক অধিকার। ঠিক আছে, তো ফান্ডামেন্টাল রাইটস এখানে শুরু হচ্ছে রাইট টু ইকুয়ালিটি মানে সাম্যের অধিকার, আর্টিকেল 14 থেকে 18। তো আজকে আমরা এইটাকেই করব, অর্থাৎ কিনা এইটাই হচ্ছে আমাদের পার্ট 1 এর ভিডিও হবে আজকে। ওকে, তো আজকের এই ভিডিও আমরা আজকের ডিটেলস আলোচনা করব। ঠিক আছে, তোমরা জানো আমি তোমাদেরকে পড়াই যেটা সেটা হচ্ছে মেইন ওরিয়েন্টেড করে পড়াচ্ছি, যার মানে কি যে এই ভিডিও লেকচারটা দেখে মোটামুটি ওভারঅল এখান থেকে কেমন কেমন কোয়েশ্চেন প্রিলিমিনারি বা মেইন দুটো ক্ষেত্রেই আসতে পারে। তো আশা করছি যে আমার এই লেকচার দেখার পরে আর কোনো কোয়েশ্চেন বাকি থাকবে না যে যেখান থেকে প্রশ্ন করা যেতে পারে। ওকে, সো খুব ডিটেলসে অ্যানালিসিস আমরা করব। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সাম্যের অধিকারটা আজকে আমরা পড়বো, যেটা কিনা আমরা বলছি রাইট টু ইকুয়ালিটি। ওকে, যেটা রয়েছে আর্টিকেল 14 to 18 এর মধ্যে। ঠিক আছে, আচ্ছা, রাইট টু ফ্রিডম স্বাধীনতার অধিকার আর্টিকেল 19 to 22। তারপর রয়েছে তোমার রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন মানে শোষণের বিরুদ্ধে অধিকার, যেটা আর্টিকেল 23 থেকে 24 মধ্যে রয়েছে। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, যেটা ধর্মীয় স্বাধীনতার অধিকার, যেটা 25 থেকে 28 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে। কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, যেটা কিনা হচ্ছে শিক্ষা ও সংস্কৃতির অধিকার, যেটা 29 থেকে 30 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে। এবার কিছু কিছু এই আইনগুলোকে সংরক্ষণের জন্য সেভিং অফ লজ রয়েছে, যেটা কিনা আমাদের এক্সট্রা পার্ট, যেটা পরবর্তী সময় সংবিধানে জয়েন করা হয়েছে বা যুক্ত করা হয়েছে, অ্যানেক্সড করা হয়েছে আর্টিকেল 31A থেকে আর্টিকেল 31D পর্যন্ত আমরা এখানে দেখব। এবং তারপরে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ মানে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। মানে ঘটনাটা হচ্ছে যে তোমাকে যে মৌলিক অধিকারগুলো সংবিধান প্রদান করলো, সেই মৌলিক অধিকারগুলো যদি তোমার সংরক্ষিত না হয় তাহলে তোমার কাছে কি করার থাকতে পারে। সেই জন্য লাস্ট পয়েন্ট এখানে এসছে যে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ, যাতে করে তুমি মানে সাংবিধানিক প্রতিবিধানটা পেতে পারো যে তোমার প্রতি যদি কেউ কোনো মানে তোমার যদি ফান্ডামেন্টাল রাইটস কখনো ভায়োলেট হয় তো তার প্রতিবিধান হিসাবে, তার রেমেডিজ হিসাবে তুমি কি পেতে পারো সেটা এই বিষয়ে আলোচনা। তো দেখো, ভিডিওটি অনেক লম্বা হতে পারে, তো আমরা আজকে আলোচনার মধ্যে যেটা রাখবো সেটা হচ্ছে এইটা আর এইটা আলোচনা করব, নেক্সট ভিডিওতে এটা, তারপরে এটা পার্ট পার্ট করে আমরা করতে থাকবো। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে তোমাদের আমি বলি যে তোমরা জানো WBCS গাইড চ্যানেলে আমি তোমাদেরকে টোটাল জিএস সেকশনটাকে কমপ্লিট করার চেষ্টা করছি, যেটা কিনা ফোকাসড অন WBCS। ওকে, আর আমার আরেকটা চ্যানেল রয়েছে এক্সাম সলিউশন বলে, যে এক্সাম সলিউশন চ্যানেলের লিংক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেইখানে আমি তোমাদেরকে ম্যাথ অ্যান্ড ইংলিশ পড়াচ্ছি। ওকে, বেশ, এবার একটা কথা বলে দিই, তোমাদের প্রিলিমিনারি 2021 কিন্তু হতে চলেছে মার্চ অথবা এপ্রিল মাসে। আগামী 24শে ডিসেম্বর 2020 থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে 2021-এর WBCS এর জন্য। তো এর জন্য পার্টিকুলারলি আমি আরেকটা ভিডিও করে অবশ্যই ডিটেলসটা জানিয়ে দেব। ওকে, তো ঠিক আছে, চলো আজকে আমরা শুরু করি। যখন আমরা শুরু করছি তখন আমাদের একটা কোয়েশ্চেন মাথার মধ্যে আসে যে ফিউ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন টু আনসার, কিছু কিছু প্রশ্ন আমাদের আনসার করতে হবে। যেমন সবার আগে আমি যদি বলি যে হোয়াট ইজ রাইট, আমরা যে আজকে ফান্ডামেন্টাল রাইটস পড়তে চলেছি মানে মৌলিক কিছু অধিকারের কথা পড়তে চলেছি, তো রাইটটা অ্যাকচুয়ালি কি, সেই রাইটের সংজ্ঞা যদি জানতে হয় তো এইখানে আমি রাইটের একটা সংজ্ঞা লিখে রেখেছি কিনা, রাইটস আর রিজনেবল ক্লেমস। মানে রাইট মানে অধিকার মানেই কোনো একটা ক্লেম, কোনো একটা দাবি। ঠিক আছে, সেই দাবিগুলো কি জাঁতা হতে পারে? একদমই না, সেই দাবিগুলো অবশ্যই রিজনেবল হতে হবে। তো যেটা বলছিলাম, আমাদের দাবিগুলো রিজনেবল হতে হবে। রিজনেবল এই অর্থে যে তুমি যা ইচ্ছা তাই দাবি করতে পারো না, অর্থাৎ তোমার দাবির জন্য যাতে অন্য কারো ক্ষতি না হয়ে যায়। বোঝা গেল? সো রাইটস আর রিজনেবল ক্লেমস।
অ্যাজ রেকগনাইজড বাই সোসাইটি, যেটা সোসাইটি তোমাকে স্বীকৃতি দিচ্ছে। তোমার অধিকার আছে, তোমার হাত আছে, ধরো এমন একটা সিচুয়েশন, তোমার হাত আছে, তোমার হাত দিয়ে কাউকে তুমি মারতে চাইছো, তুমি ধপ করে কাউকে গিয়ে মেরে দিতে পারো না, কারণ কি সোসাইটি সেটাকে রেকগনাইজ করে না। বা তোমরা বুঝে নাও যে এমন এমন কিছু তোমাদের মনে চায়, তোমাদের মনে তো অনেক দাবি থাকতে পারে, তো সমস্ত দাবিকেই কি আমরা রাইটস বলতে পারি? না, সেই সমস্ত দাবিকেই রাইটস বলা যায় যে দাবি সোসাইটি গ্রান্ট করে, সোসাইটি রেকগনাইজ করে। তাই রাইটস আর রিজনেবল ক্লেমস অ্যাজ রেকগনাইজড বাই সোসাইটি অ্যান্ড গ্যারান্টিড অ্যান্ড প্রটেক্টেড বাই ল, যেটা কিনা আইনের দ্বারা সংরক্ষিত হবে এবং আইনের দ্বারা তোমাকে প্রদান করা হবে, সেই দাবিকেই আমরা বলবো রাইট। বোঝা গেল? অধিকার। এবার টাইপস অফ রাইটের মধ্যে চলে এসো। কত ধরনের অধিকার মানুষের থাকতে পারে? এই পৃথিবীতে আমরা বহু ধরনের অধিকার দেখি। যেমন রাইটের কথা যদি বলতে চাই, সবার আগে ন্যাচারাল রাইটস বলে কথাটা মাথায় আসে। ন্যাচারাল রাইট মানে কি? মানে যেটা হচ্ছে প্রাকৃতিক যে অধিকার, ঠিক প্রকৃতি তোমাকে যে অধিকারটা দিয়েছে, অর্থাৎ ভগবান গড, যে যে ধর্মে বিশ্বাসী তাদের যে গড তোমাকে যে রাইটটা দিয়েছে সেটাকে আমরা বলছি ন্যাচারাল রাইটস। অর্থাৎ ন্যাচারাল রাইটসের মধ্যে প্রত্যেকটা, এই পৃথিবীর প্রত্যেকটা জীবের একটা ন্যাচারাল রাইট রয়েছে। মানুষ হিসাবে মানুষের একটা রাইট রয়েছে, কুকুর হিসাবে কুকুরের একটা রাইট রয়েছে, যে কোনো পাখি, সাপ, ব্যাঙ ইত্যাদি ইত্যাদি। এই পৃথিবীর সকলের জন্য, অর্থাৎ ইউনিভার্সাল যে রাইট আমি যেটা বলতে চাইছি, অর্থাৎ একটা জীবন পৃথিবীতে আসলো, এই পৃথিবীতে তার যে অধিকারগুলো রয়েছে সেই সমস্ত অধিকার, অর্থাৎ দ্য রাইটস গিফটেড বাই গড, ঠিক আছে, সেটাকে আমরা বলছি ন্যাচারাল রাইট। আচ্ছা, তো ন্যাচারাল রাইটের মধ্যেই তো সমস্ত কিছু ছিল, আলাদা করে তাহলে হিউম্যান রাইট 2 নম্বরটা কেন আনতে হলো? হিউম্যান রাইটস দেখা গেছে যে হিউম্যান রাইটসের কনসেপ্ট অ্যাকচুয়ালি কখন এসেছে যদি তোমরা ভালো করে একটু অবজারভেশন করো তাহলে বুঝতে পারবে। যখন কিনা হিটলারের যুগ ছিল, নাজিরা যখন প্রচণ্ড পরিমাণে জিউসদেরকে হত্যা করছিল, তো প্রচণ্ড পরিমাণে জিউসদেরকে, লক্ষ লক্ষ জিউস মানে মানে যারা ইহুদি, তাদেরকে যখন হত্যা করা হলো, তখন কিন্তু মানবাধিকার বলে একটা প্রসঙ্গ চলে আসলো এবং তখন থেকেই কিন্তু এই হিউম্যান রাইটসের জন্ম হয়, যে না, একটা মানুষের কি কি অধিকার থাকতে পারে। ঠিক তেমনি যেমন একটা কুকুরের একটা অধিকার আছে, কিন্তু একটা কুকুর যদি মনে করো তোমার বাড়িতে ঢোকে বা তোমার ঘরে ঢোকে, তুমি কি করবে? দূর দূর করে তাকে বের করে দেবে। তো একটা মানুষ যদি তোমার ঘরে ঢোকে, তো মানুষের সঙ্গে কি তুমি সেই কুকুরের মতন আচরণটি করবে? না, মানুষের সঙ্গে মানুষের মতন আচরণই করতে হবে। সেটা হচ্ছে হিউম্যান রাইটস। অর্থাৎ হিউম্যান রাইটস হলো সেই রাইটস যা একটা মানুষকে যা দেওয়া উচিত, যা একটা মানুষের প্রাপ্য। ওকে, আচ্ছা, 3 নম্বরটা তাহলে কি আলাদা, যেটা কিনা ফান্ডামেন্টাল রাইটস, যেটা হচ্ছে আজকে আমাদের টপিক আলোচনার বিষয়। সেই ফান্ডামেন্টাল রাইটস কি তাহলে আলাদা হবে? একদমই নয়। ফান্ডামেন্টাল রাইটসটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার কান্ট্রি বা তুমি যে জায়গায় বসবাস করছো সেই জায়গায় যে মানে গভর্নমেন্ট রয়েছে বা তুমি যে দেশে বাস করছো সেই দেশ তোমাকে মিনিমাম বেঁচে থাকার জন্যে, তোমার জীবনটাকে ধারণ করার জন্যে যে অধিকারগুলো দিচ্ছে সেইগুলোকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। তাহলে ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে একটা দেশে যদি কোনো শিশু জন্মগ্রহণ করে তাহলে সেই দেশের সমস্ত অধিকার সে ভোগ করবে, এটাই হচ্ছে তার ফান্ডামেন্টাল রাইটস। ওকে, এবার তারপরে আর কতগুলো রাইট রয়েছে, যেমন কনস্টিটিউশনাল রাইটস। কনস্টিটিউশনাল রাইটস বলতে আমরা কি বুঝি? যেমন আমি সংবিধানের যে অধিকার, সেই সংবিধানের অধিকারটা আমি পেতে পারি। অর্থাৎ কি, ধরো যে আমি মনে করো যে ব্যাংকে গেলাম, ঠিক আছে, তো ব্যাংকে গিয়ে আমি সেখান থেকে কি করলাম না, কিছু টাকা তুলে নিলাম। এবার টাকা তোলার পরে আমি দেখলাম সেই টাকার মধ্যে একটা নোট ছেঁড়া রয়েছে, তো সেখান থেকে আমি বেরিয়ে এসে দেখলাম যে টাকার নোটটা ছেঁড়া। তখন কিন্তু আমি ব্যাংকে গিয়ে আবার ক্লেম করতে পারি, আমি এটা আমার অধিকার ফলাতে পারি যে ভাই তুমি যে নোটটা আমাকে দিয়েছো সেই নোটটা ছেঁড়া। এবার তারা যদি দিতে আমাকে অস্বীকার করে তাহলে কিন্তু আমি আমার কনস্টিটিউশনাল রাইটসটাকে ভোগ করতে পারি, যে সংবিধান আমাকে অধিকার দিয়েছে এটা, যে আমি যদি ডিপ্রাইভড হই, আমি যদি কোনো দিক থেকে বঞ্চিত হই বা আমি যদি কেউ যদি আমাকে ঠকিয়ে দেয় তার প্রতিবিধান আমি পাবো, এটা হচ্ছে কনস্টিটিউশনাল রাইট। ওকে, আর কনস্টিটিউশনাল রাইটের সঙ্গে যেটা জড়িত থাকে সেটা হচ্ছে লিগাল রাইটস। ঠিক আছে, লিগাল রাইটস অ্যাকচুয়ালি দেখো আমাদের একটা মৌলিক অধিকারের মধ্যে একটা অধিকার ছিল, সেটা হচ্ছে সম্পত্তির অধিকার, আর্টিকেল 31। ঠিক, সেই সম্পত্তির অধিকার যেটা ছিল, সেই সম্পত্তির অধিকারটা কিন্তু এখন আর মানে ফান্ডামেন্টাল রাইটস নয়, সম্পত্তির অধিকারটা এখন হয়ে গেছে কিন্তু লিগাল রাইটসের মধ্যে চলে এসছে। ওকে, আচ্ছা, তারপর দেখো পলিটিক্যাল রাইটস। পলিটিক্যাল রাইটস বলতে কি বুঝি আমরা? যে আমি গণতন্ত্রে অংশগ্রহণ করব,
হ্যাঁ, মানে আমি ভোট দেব এবং আমি ভোটে দাঁড়াবো, এই অধিকার যদি আমি পাই তবে আমার পলিটিক্যাল রাইটসটা সংরক্ষিত হলো। এরপর সিভিক রাইটস, আমি সিভিক সোসাইটি মানে এই সিভিল সোসাইটি, এই সমাজ জীবনে যে বসবাস করি, সমাজ জীবনে বেঁচে থাকার জন্য আমার কিছু অধিকার অবশ্যই আছে, সেগুলোকে আমাকে প্রদান করতে হবে। এরপর হচ্ছে সোশিও ইকোনমিক রাইটস, অর্থাৎ আমার সমাজের, আমার সামাজিক এবং অর্থনৈতিক কিছু অধিকার আছে, সেগুলো আমাকে প্রদান করতে হবে। যেমন সোশিও ইকোনমিক রাইটসের মধ্যে আমরা যেমন বলতে পারি যে মনে করো একজন শ্রমিক, সে কাজ করছে কোনো একটা জায়গায়, তাকে তার সারাদিন কাজ করার পরে তুমি তাকে 10 টাকা দিলে, কিন্তু 10 টাকা দিয়ে এখন আর কিছুই হয় না, তো এইটা তার অধিকার এখানে পড়ে যে সে তার সোশিও, তাকে সম্মান প্রদর্শন করতে হবে এবং যথাযথ পারিশ্রমিক তাকে প্রদান করতে হবে। তো এগুলোকেই আমরা বলতে পারি যে সোশিও ইকোনমিক রাইটস। আর একটা কী রয়েছে, আর একটা রয়েছে কালচারাল অ্যান্ড রিলিজিয়াস রাইটস অ্যান্ড মোর এটসেট্রা। অনেক ধরনের রাইট হতে পারে, বাট এগুলো আমরা তুলে নিয়েছি যে কালচারাল অ্যান্ড রিলিজিয়াস রাইট একজন ব্যক্তির থাকা উচিত। কোন একটা ব্যক্তি তার সংস্কৃতিকে সে পালন করবে, তার ধর্মকে সে পালন করবে, এই অধিকার তার কিন্তু থাকা উচিত। এবার এই সব কয়টা রাইট যেগুলো আমরা পড়লাম, এই সব কয়টা রাইটই কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইটের মধ্যে কিছু কিছু করে কিন্তু আমরা পেয়ে যাব। ওকে, তাহলে এখান থেকে আমি একটু সাম আপ করার চেষ্টা করছি যে রাইট কাকে বলে, অধিকার কাকে বলে। অর্থাৎ কি, কোনো একটা দেশে তুমি যখন বসবাস করছো, তো সেই দেশের থেকে তোমার কিছু অধিকার আছে সেই দেশে থাকার জন্য। যেমন আমাদের পরিবারে, আমরা যদি প্রত্যেকের পরিবারের দিকে লক্ষ্য করি, তো দেখবো যে আমাদের প্রত্যেকের পরিবারের মধ্যে আমাদের কিছু একটা অধিকার থাকে, যে হ্যাঁ এই কাজটা আমি করতে পারবো, ঠিক আছে, সেই অধিকারটা আমাদের রয়েছে। মনে করো যে আমার বাড়িতে কেউ একজন এসছে, হ্যাঁ, সেই এসে সে খোঁজ করছে, মনে করো আমার গার্জিয়ানকে খোঁজ করছে, কেননা সে তার বাড়িতে কোনো একটা অনুষ্ঠান করবে, সেই অনুষ্ঠানের জন্য নিমন্ত্রণ দিতে এসেছে তোমার বাড়িতে। তো তুমি বললে যে ঠিক আছে, আপনি আমাকে বলে যান, আমি আমার মা বাবাকে বলে দেবো। তো এই ক্ষেত্রে কিন্তু তুমি তোমার পারিবারিক যে একটা অধিকার, সেই অধিকারটা তুমি ভোগ করলে, তুমি তোমার গার্জিয়ান হিসাবে তুমি সেখানে রিপ্রেজেন্টেড করলে। ওকে, তো যাই হোক, রাইটস হচ্ছে সেই সমস্ত দাবি, যে দাবিগুলোকে তোমার সোসাইটি রিকগনাইজ করেছে এবং যেগুলো আইনের দ্বারা সংরক্ষিত এবং গ্যারান্টিড। ওকে, বেশ, এবার চলো তাহলে আমরা প্রবেশ করি আমাদের ইন্ট্রোডাক্টরি যে পার্ট, সেটা হচ্ছে যে দেখো, পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কন্টেইনস আ কম্প্রিহেন্সিভ লিস্ট অফ জাস্টিসেবল ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, মানে কনস্টিটিউশনের পার্ট 3-তে আমরা দেখব যে সেখানে কতগুলো ফান্ডামেন্টাল রাইটস রয়েছে যেগুলো কিন্তু জাস্টিসেবল, মানে যেগুলোর বিচার হবে। যদি তোমার এই ফান্ডামেন্টাল রাইটসগুলো কেউ যদি ভায়োলেট করে, তাহলে তুমি নিশ্চয়ই তার একটা রেমেডি খুঁজে পাবে। ওকে, হুইচ হ্যাজ বিন ডিসক্রাইবড অ্যাজ দ্য কর্নারস্টোন অফ দ্য কনস্টিটিউশন। একটা মানুষের যদি অধিকার না থাকে, তাহলে মানুষের যদি মৌলিক অধিকারটাই না থাকে, তাহলে তার জীবনে বেঁচে থেকে লাভ কি, বা তার সেই দেশে বেঁচে থেকে লাভ কি। যেমন পরাধীন ভারতবর্ষে কিন্তু মানুষের এই ফান্ডামেন্টাল রাইটসগুলো ছিল না। পরাধীন ভারতবর্ষে কেউ সরকারের বিরুদ্ধে কথা বললে তাকে অ্যারেস্ট করা হতো, ঠিক না? কিন্তু বর্তমান সময়ে কিন্তু আমরা গণতান্ত্রিক দেশে যেহেতু বসবাস করি, তাই আমি চাইলে সরকারের বিরুদ্ধে আমার বক্তব্য রাখতে পারি। সরকারের বিভিন্ন যে পলিসি, সেই পলিসির বিরুদ্ধে কিন্তু আমি আমার মতামত রাখতে পারি। এটাই তো আমার ফান্ডামেন্টাল রাইটস হয়েছে। আচ্ছা, বেশ, তাই এই ফান্ডামেন্টাল রাইটকে কিন্তু বলা হয় কর্নারস্টোন অফ দ্য, মানে সেই কি বলে, ভিত্তিপ্রস্তর যেটাকে বলে। মানে ফান্ডামেন্টাল রাইট হচ্ছে ভারতীয় সংবিধানের ভিত্তিপ্রস্তর। ওকে, আচ্ছা, ফান্ডামেন্টাল রাইটস আর মেন্ট ফর প্রমোটিং দ্য আইডিয়াল অফ আ পলিটিক্যাল ডেমোক্রেসি ইন কনস্টিটিউশন। মানে এই ফান্ডামেন্টাল রাইটের মধ্যে দিয়ে আমরা যেটা আমাদের মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে পলিটিক্যাল ডেমোক্রেসিকে এস্টাবলিশ করা। ঠিক আছে, মানে প্রত্যেকের যাতে সুযোগ সুবিধা থাকে, প্রত্যেকে যাতে তার সমান অধিকার ভোগ করে, সেই উদ্দেশ্য নিয়েই আমাদের এই ফান্ডামেন্টাল রাইটসগুলোকে রাখা হয়েছে। নাও, এই ফান্ডামেন্টাল রাইটসের কনসেপ্টটা কোথা থেকে এসেছে এটাও একটু জানা দরকার। দেখো, ফান্ডামেন্টাল রাইটসের কনসেপ্টটা এসেছে কিন্তু ইউএস এর কনস্টিটিউশন থেকে। আমরা এটা ইউএস এর কনস্টিটিউশন থেকে বড় করেছি, ঠিক আছে, তাদের বিল অফ ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে থেকে আমরা এটা নিয়েছি। তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, তার কনসেপ্টটা আমরা কোথা থেকে নিয়েছি? আমরা ইউএস কনস্টিটিউশন থেকে নিয়েছি, অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকার যে কনস্টিটিউশন, সেখান থেকে আমরা নিয়েছি। তাহলে আজকের যে ডিসকাশন, সেই ডিসকাশনের মধ্যে আমরা প্রবেশ করব। আজকের ডিসকাশনটা কি না, আজকের ডিসকাশনটা হচ্ছে রাইট অফ ইকুয়ালিটি। হয়েছে, হ্যাঁ, রাইট অফ ইকুয়ালিটি মানে সাম্যের অধিকার, যেটাকে বলছি আমরা সাম্যের অধিকার, যেটা আলোচিত হবে আর্টিকেল 14 থেকে 18-র মধ্যে। তাহলে এখন প্রশ্ন ওঠে যে আর্টিকেল 14 থেকে 18-এর মধ্যে যদি সাম্যের অধিকার থাকে, তাহলে আর্টিকেল 12 বলে একটা রয়েছে, আর্টিকেল 13 বলে একটা রয়েছে, তাহলে এ দুটো আবার কি জিনিস? ঠিক, তো এই দুটো কি জিনিস, চলো আমরা আলোচনার মধ্য দিয়ে দেখার চেষ্টা করি। তোমরা দেখতে পাচ্ছ আর্টিকেল 12, ঠিক।
তো আর্টিকেল 12-এ তোমরা দেখছো এখানে কি লেখা রয়েছে, ডেফিনিশন অফ স্টেট, অর্থাৎ রাষ্ট্রের সংজ্ঞা তোমাকে দেওয়া হচ্ছে। রাষ্ট্রের সংজ্ঞা কেন দেওয়া হচ্ছে? দেখো, তোমার যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেই মৌলিক অধিকারগুলো তোমাকে কে প্রদান করছে? রাষ্ট্র প্রদান করছে, ঠিক? এবার এই রাষ্ট্র তোমাকে যে মৌলিক অধিকারগুলো প্রদান করছে, তাহলে তোমার এখানে জানা উচিত যে কে কে এই রাষ্ট্রের অন্তর্গত পড়ে। রাষ্ট্র বলতে কি আমি প্রধানমন্ত্রীকে বুঝি? রাষ্ট্র বলতে কি আমি প্রেসিডেন্টকে বুঝি? না রাষ্ট্র বলতে আমি মুখ্যমন্ত্রীকে বুঝি? না রাষ্ট্র বলতে আমি কাকে বুঝি? তো সেই রাষ্ট্রের যে সংজ্ঞা, কাকে কাকে তুমি রাষ্ট্র বলতে পারো, অর্থাৎ কারা কারা তোমার জন্য আইন প্রণয়ন করতে পারে, ভালো করে বুঝো, কারা কারা তোমার জন্য আইন প্রণয়ন করতে পারে এবং কারা কারা আইন প্রণয়ন করলে তোমার যদি কোনো মৌলিক অধিকার খর্ব হয়। আমি বলতে চাইছি, ধরো তোমার লোকাল পঞ্চায়েত অফিস, তোমার লোকাল পঞ্চায়েত অফিস বা মিউনিসিপ্যাল কর্পোরেশন এমন একটা আইন তারা পাশ করলো বা এমন একটা রেগুলেশন তারা নিয়ে আসলো যে রেগুলেশন অনুযায়ী তোমার মৌলিক অধিকার খর্ব হচ্ছে, তখন তুমি কিন্তু এইটাকে কনস্টিটিউশনাল রেমেডিতে তুমি যেতে পারো যে না, আমার এই মানে আমাদের যে লোকাল গ্রাম পঞ্চায়েত বা আমাদের যে লোকাল মিউনিসিপ্যাল কর্পোরেশন তারা যে আইনটা এনেছে সেই আইনে আমার মৌলিক অধিকার মানে নষ্ট হচ্ছে, সেই জন্য আমি আপনার কোর্টের দ্বারস্থ তুমি হতে পারো। তার মানে কি, যে আমরা এখানে ডেফিনেশন অফ স্টেট এই জন্যই দেওয়া হয়েছে, আমরা সংবিধানের বহু জায়গায় ডেফিনেশন অফ স্টেট দেখব, বাট এখানেও আমরা দেখে নিচ্ছি যে কারা কারা আইন প্রণয়ন করতে পারে এবং কারা কারা তোমার মৌলিক অধিকার খর্ব করতে পারে, সেই বিষয়টাই এই আর্টিকেল 12-এর মধ্যে রয়েছে। তাহলে দেখো, আর্টিকেল 12 ডিফাইন্স দ্য স্টেট হুইচ ইনক্লুডস, তাহলে আর্টিকেল 12 অনুযায়ী কারা কারা আইন প্রণয়ন করতে পারে এবং কারা কারা এই তোমাকে মৌলিক অধিকারগুলো প্রদান করতে পারে, সেটাই হচ্ছে এখানে আলোচনা। দেখো, নাম্বার 1, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান পার্লামেন্ট, গভর্নমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান পার্লামেন্ট বলছে প্রথমত রাষ্ট্র বলতে তুমি কাকে বুঝবে? রাষ্ট্র বলতে তুমি বুঝবে ভারত সরকারকে বুঝবে এবং ভারতের যে পার্লামেন্ট রয়েছে, ভারতের যে আইনসভা রয়েছে তাকে তুমি বুঝবে, অর্থাৎ কি এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেচার অফ দ্য ইউনিয়ন, মানে কেন্দ্র সরকারের যে এক্সিকিউটিভ বডি রয়েছে এবং তাদের যে লেজিসলেচার রয়েছে সেটাই হচ্ছে তোমার কাছে স্টেট। তারপরে কি, গভর্নমেন্ট অ্যান্ড লেজিসলেচার অফ স্টেটস, প্রত্যেকটা রাজ্যের সরকার এবং প্রত্যেকটা রাজ্যের যে অ্যাসেম্বলি রয়েছে সেই লেজিসলেচার রয়েছে সেগুলোও কিন্তু একটা স্টেটের মধ্যে পড়বে। তাছাড়া আর কে পড়বে? অল লোকাল অ্যান্ড আদার অথরিটিজ উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, বলছে ভারতবর্ষের টেরিটরির মধ্যে, ভারতবর্ষের এলাকার মধ্যে, মানে ভারতবর্ষের যে মানচিত্র সেই ভারতবর্ষের মানচিত্রের মধ্যে যত ধরনের লোকাল বডিজ থাক বা আদার অথরিটি যারা যারা থাক তারা কিন্তু সবাই স্টেটের ডেফিনেশনের মধ্যে পড়বে, ঠিক আছে? ধরো, এমন করে আমি কেন বলছি কথাটা, একটা ধরে নাও তোমার বাজার, তোমাদের এলাকায় একটা বাজার আছে, সেই বাজারে মনে করো যে কোনো একটা দোকান আছে, খাবার দোকান, মনে করো একটা হোটেল, সেই হোটেলে মনে করো কেউ একজন লিখে রেখেছে যে দলিতস আর নট অ্যালাউড ইন দিস হোটেল। তুমি কিন্তু সেইখানে গিয়ে প্রতিবাদ করতে পারো। কেন? কারণ দলিতদেরকে তুমি যে হোটেলে প্রবেশ করতে দিচ্ছ না, হোটেলও কিন্তু এখানে একটা স্টেট হয়ে গেল। কারণ হোটেল যেহেতু একটা রুলস জারি করেছে যে আমাদের এই হোটেলে কোনো দলিতকে এন্টার করতে দেওয়া যাবে না, সেই অর্থে এই একটা হোটেলও কিন্তু একটা দলিত মানে স্টেট হয়ে যেতে পারে। এটাই আমি বলতে চাইছি যে অল লোকাল অ্যান্ড আদার অথরিটিজ আন্ডার দ্য কন্ট্রোল অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে ভারত সরকারের অধীনে যত সমস্ত যে অথরিটি যা কিছু আছে কিনা সবাই কিন্তু একটা স্টেটের সংজ্ঞার মধ্যে পড়বে। তাহলে রাষ্ট্রের সংজ্ঞার মধ্যে কারা কারা পড়ছে সেটা আমরা এখানে দেখছি। আর কি দেখছি? all other statutory or non-statutory authorities like LIC, ONGC, SAIL, etc. মানে LIC যেটা আমাদের রয়েছে, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, সেল, এটসেট্রা, এগুলো সবই কিন্তু মানে যত সাংবিধানিক যে সংস্থাগুলো রয়েছে বা অসাংবিধানিক বা মানে সাংবিধানিক নয় সেই সমস্ত সংস্থাগুলোও কিন্তু একটা স্টেটের আন্ডারে পড়বে। যেমন করে আমি একটা হোটেলের উদাহরণ দিলাম, ঠিক? আচ্ছা, অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট, ইভেন এইটা দেখো, এটা আমি কেন বলেছিলাম হোটেলের কথা? হোটেলের কথা বলেছিলাম এই পয়েন্টের জন্য। তোমাদের মনে হতে পারে হোটেল আবার স্টেট কেন হয়? অবশ্যই হয়। দেখো, অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট কেন হয় হোটেল একটা মানে স্টেটের সঙ্গে কেন তুলনা করলাম? কারণ হোটেল যে খুলেছে সে সরকারের থেকে পারমিশন তো নিয়েছে, তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে যত অথরিটি আসবে তারা সবাই স্টেটের আন্ডারে পড়বে। তাহলে অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট বলছে ইভেন আ প্রাইভেট বডি অর অ্যান এজেন্সি ওয়ার্কিং অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ দ্য স্টেট, হ্যাঁ, মানে এমন কোনো প্রাইভেট অথরিটি
মনে করো পাবলিক স্কুল, মানে পাবলিক স্কুল বলতে প্রাইভেট স্কুল, যে সমস্ত প্রাইভেট স্কুলগুলো আমাদের সারা দেশ জুড়ে রয়েছে সেই সমস্ত প্রাইভেট স্কুলগুলোও কিন্তু স্টেটের আন্ডারে পড়ে। অর্থাৎ তারা চাইলেই তাদের যা ইচ্ছা খুশি তাই কিন্তু করতে পারে না। অর্থাৎ সবসময় এটা খেয়াল রাখতে হবে যে স্টেটের আন্ডারে আর্টিকেল 12 যাদেরকে স্টেটের সঙ্গে ডিফাইন করার চেষ্টা করছে তারা যদি এমন কোনো আইন প্রণয়ন করে যে আইন তোমার মৌলিক অধিকারকে খর্ব করছে, তুমি সরাসরি তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারো। হয়েছে? তাহলে অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট, ইভেন আ প্রাইভেট বডি or an agency working as an instrument of the state falls within the meaning of the state under Article 12. Under Article 12 এর অন্তর্গত, মানে 12 নম্বর আর্টিকেলের অন্তর্গত সমস্ত অর্গানাইজেশন, সমস্ত ইনস্টিটিউশন যারা ভারত সরকারের লাইসেন্সড প্রাপ্ত তারা কিন্তু স্টেটের মধ্যে পড়বে। অর্থাৎ তারা কখনোই তাদের রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে কোনো ধরনের ডিসক্রিমিনেশন আনতে পারবে না। তাহলে আর্টিকেল 12 কি জিনিস হলো বোঝা গেল? তাহলে আর্টিকেল 12 হল যে তারা যারা তোমার জন্য আইন প্রণয়ন করবে এবং তারা যারা তোমার মৌলিক অধিকার খর্ব করতে পারে। তার মানে এই দেশের মধ্যে তোমার একটা কোচিং সেন্টারে মনে করো তুমি পড়ো, সেই কোচিং সেন্টার যদি সরকারের কোনো রেজিস্ট্রেশন নিয়ে থাকে তো সেই কোচিং সেন্টারও কিন্তু একটা প্রাইভেট বডি হয়ে গেল, যেটা একটা ভারত সরকারেরই একটা লাইসেন্স নিয়ে কাজ করছে, মানে সেটাও একটা স্টেট। অর্থাৎ সেই কোচিং সেন্টারও তোমার বিরুদ্ধে তোমার মৌলিক অধিকার যাতে খর্ব না হয় সেরকম কোনো আইন কিন্তু বা রুলস অ্যান্ড রেগুলেশন তারা কিন্তু পাস করতে পারবে না। ক্লিয়ার হলো? বেশ, এবার চলে এসো আর্টিকেল 13। তাহলে আর্টিকেল 12 আমরা দেখলাম কারা কারা আইন প্রণয়ন করতে পারে, মানে সেই লোকাল একটা মুদির দোকান থেকে শুরু করে, যদি তার লাইসেন্স নেওয়া থাকে গভর্নমেন্টের, সেখান থেকে শুরু করে একদম সেই পার্লামেন্ট পর্যন্ত গেলাম, তাই না? এবার দেখবো যে তারা যে আইনগুলো পাস করছে, এই অর্থাৎ আর্টিকেল 13 মধ্যে আমরা দেখবো ওরা যে আইনগুলো পাস করছে সেই আইনগুলো কি, মানে ডেফিনেশন অফ লজ। ঠিক আছে, আইন কি? আর্টিকেল 13 গিভস দ্য পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ। আচ্ছা, আর আমি কিন্তু এটা অ্যাজিউম করছি যে তোমাদের এই স্লাইডে দেওয়া যে সমস্ত নোটপত্রগুলো আছে তোমরা হয় নোট করছো, আদারওয়াইজ তোমরা যদি পিডিএফ নিতে চাও এই ভিডিওর ডেসক্রিপশনে আমি পিডিএফ এর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে সামান্য শুল্ক দিয়ে তোমরা এই পিডিএফ এর ডাউনলোড করতে পারবে। আদারওয়াইজ যারা মেম্বারশিপ গ্রহণ করেছো তারা ফ্রি অফ কস্ট কমিউনিটি পোস্টের মাধ্যমে এর লিঙ্কটা পেয়ে যাবে, পিডিএফ এর লিঙ্ক। ওকে, বেশ। তাহলে আর্টিকেল 13 গিভস দ্য পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ টু কোর্টস of all legislative acts। এই আর্টিকেল 13 এটাই হলো মূল পয়েন্ট এখানের। আর্টিকেল 13 এর মূল পয়েন্ট কি? ধরো সংবিধান তোমাকে কিছু মৌলিক অধিকার দিয়েছে, ঠিক? সেই মৌলিক অধিকার খর্ব হয় এমন কোনো আইন যদি কোনো পার্লামেন্ট, মানে ইউনিয়ন পার্লামেন্ট বা স্টেটের অ্যাসেম্বলি তারা যদি কোনো আইন পাশ করে, সেই আইনের দ্বারা যদি তোমার কোনো মৌলিক অধিকার খর্ব হয় তাহলে তুমি কিন্তু কোর্টের দ্বারস্থ হতে পারো। এবং সবথেকে বড় কথা জুডিশিয়াল রিভিউ, যেটা দেখো আর্টিকেল 13 গিভস দ্য পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ টু দ্য কোর্টস অফ অল লেজিসলেটিভ অ্যাক্টস। যত ধরনের লেজিসলেটিভ অ্যাক্টস রয়েছে, লেজিসলেটিভ অ্যাক্টস বলতে আমরা যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে বা বিধানসভায় পাঠাই, অর্থাৎ ভারতীয় পার্লামেন্ট, অর্থাৎ এমপি বা এমএলএ যাদেরকে আমরা নির্বাচিত করে সংসদ মানে পার্লামেন্টে বা স্টেট অ্যাসেম্বলিতে পাঠাই, তারা যে আইনগুলো পাশ করে সেইগুলোকে বলা হয় লেজিসলেটিভ অ্যাক্ট। তো যে কোনো লেজিসলেটিভ অ্যাক্ট যখন পাশ হয় তখন এই আর্টিকেল 13 ভারতবর্ষের কোর্টগুলোকে এই অধিকার দিয়েছে যে তোমরা সেই আইনটাকে রিভিউ করতে পারো এবং দেখতে পারো যদি সেই আইনের মধ্যে কোনো কোনো যদি ফান্ডামেন্টাল রাইটস যদি খর্ব হয় তাহলে তোমরা সেই আইনগুলোকে নাল অ্যান্ড ভয়েড করে দিতে পারো। হয়েছে? মানে আর্টিকেল 13 আমাদের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টগুলিকে এই সুযোগ দেয়, এই পাওয়ার দেয় যে কোনো লেজিসলেটিভ যদি এমন কোনো অ্যাক্ট পাশ করে যে অ্যাক্টের দ্বারা কোনো ব্যক্তির ফান্ডামেন্টাল রাইটস খর্ব হতে পারে, সেই আইনকে সরাসরি সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট নাল অ্যান্ড ভয়েড করে দিতে পারে, মানে খারিজ করে দিতে পারে, বন্ধ করে দিতে, বাতিল করে দিতে পারে। ওকে, আচ্ছা, এই অধিকার সুপ্রিম কোর্ট আর্টিকেল 32 এর মধ্যে পায় এবং হাইকোর্টগুলো আর্টিকেল 226 এর মাধ্যমে পায়। অর্থাৎ সুপ্রিম কোর্ট অ্যান্ড স্টেট হাইকোর্টস হ্যাভ দ্য পাওয়ার টু সার্ভ রিট। হ্যাঁ, এই যে রিট সার্ভ করে, রিট মানে হচ্ছে আদেশপত্র বা লেখ যাকে আমরা বলি। তো মনে করো, আমি একটা কথার কথা বলছি, মনে করো XYZ একটা স্টেট আছে,
মনে করো ধরো আমরা পশ্চিমবঙ্গের লোক, আমরা পশ্চিমবঙ্গের মনে করো বিধানসভায় এমন একটা আইন তৈরি হলো যে আইনের মধ্য দিয়ে মনে করো যে আমার কোনো একটা মৌলিক অধিকার খর্ব হচ্ছে বা জনগণের কোনো একটা মৌলিক অধিকার খর্ব হতে পারে। যদি এমন কোনো আইন আমাদের বিধানসভা পাশ করে থাকে তাহলে হাইকোর্ট, কলকাতা হাইকোর্টের এটা অধিকারের মধ্যে রয়েছে যে তারা সেই আইনটাকে বাতিল করে দেবে, নাল অ্যান্ড ভয়েড করে দেবে, এবং তারা তার জন্য একটা রিট জারি করবে, একটা আদেশপত্র জারি করবে যে এই আইন সংবিধান স্বীকৃত নয়, তাই এই আইনকে বাতিল করা হলো। সেই রিট কিন্তু জারি করতে পারে। সো এই রিট কি, রিট কয় প্রকার, কি বৃত্তান্ত, এগুলো কিন্তু আমরা ধীরে ধীরে পড়বো। হ্যাঁ, আজকে এগুলো মাথার মধ্যে ঢোকানোর দরকার নেই। আজকে আমি যতটুকুন বলতে চাইছি ততটুকুন শুনতে থাকো। ওকে, এবার দেখো, এই সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট ক্যান ডিক্লেয়ার আ ল আনকনস্টিটিউশনাল, মানে এমন কোনো আইন যদি পাশ হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট হোক বা আমাদের হাইকোর্টগুলো হোক, সেগুলো কিন্তু পারে যে আইনটাকে আনকনস্টিটিউশনাল ঘোষণা করে দিতে। কখন? ইফ ইট ইজ ইনকনসিস্টেন্ট উইথ পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন, যদি কিনা এই আইনটি কনস্টিটিউশনের পার্ট 3-র ইনকনসিস্টেন্ট হয়, মানে পার্ট 3-র সঙ্গে যদি সংঘাত তৈরি হয়, পার্ট 3-তে যে অধিকারগুলো, বক্তব্যগুলো লেখা রয়েছে সেই বক্তের বিরোধাভাস যদি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কি হবে না, আর্টিকেল 13 অনুযায়ী সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট সেই আইনকে মানে ইনভ্যালিড ডিক্লেয়ার করে দিতে পারবে। ওকে, দেখো, লজ ডিফাইন্ড বাই আর্টিকেল 3 ইনক্লুডস, এবার আর্টিকেল 13 আইন কাকে কাকে স্বীকার করছে? তারা বলছে যে পার্মানেন্ট লজ, যেগুলো হচ্ছে পার্মানেন্ট আইন, হ্যাঁ, যেগুলো আমাদের লেজিসলেচার বা পার্লামেন্ট এনঅ্যাক্ট করেছে, মানে রাজ্যের বিধানসভা এবং কেন্দ্রের পার্লামেন্ট যে সমস্ত আইন পার্মানেন্টলি এনঅ্যাক্ট করেছে সেই সমস্ত আইন। টেম্পোরারি লজ, দ্যাট ইজ অর্ডিন্যান্স ইস্যুড বাই দ্য প্রেসিডেন্ট অর গভর্নর, বলছে যে কোনো প্রেসিডেন্ট হোক বা প্রেসিডেন্ট হোক বা যে কোনো রাজ্যের গভর্নর হোক, তারা যদি কোনো অর্ডিন্যান্স পাস করে, ঠিক আছে, হ্যাঁ, সেই সমস্ত অর্ডিন্যান্সগুলোও কিন্তু এই আইনের মধ্যে আসবে। তো অর্ডিন্যান্স, মনে করো এমন একটা অর্ডিন্যান্স জারি করা হলো যে অর্ডিন্যান্সের মধ্য দিয়ে মনে করো মৌলিক অধিকার খর্ব হয়, তো সেই অর্ডিন্যান্সকেও কিন্তু সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট চাইলে সেটাকে নাল অ্যান্ড ভয়েড করে দিতে পারে। ওকে, অর্থাৎ মূল কথা হচ্ছে এমন, এই আর্টিকেল 13 খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, যে আর্টিকেল 13 এমন একটা অধিকার কিন্তু সুপ্রিম কোর্ট বা হাইকোর্টকে দিচ্ছে যাতে করে পার্লামেন্ট চাইলেই যা খুশি আইন তৈরি করতে পারে না, তার জন্য একটা জুডিশিয়াল রিভিউ কিন্তু থেকেই যাচ্ছে। ওকে, আচ্ছা, এ স্ট্যাচুটরি ইনস্ট্রুমেন্টস ইন নেচার অফ ডেলিগেটেড লেজিসলেশন, বলছে কোনো ডেলিগেটেড লেজিসলেশনের মাধ্যমে যদি কোনো আইন পাস হয়। নন লেজিসলেটিভ সোর্সেস অফ ল, এইটা দেখো, নন লেজিসলেটিভ সোর্স অফ ল মানে একটা মুদি দোকানও কিন্তু তোমার জন্য একটা আইন তৈরি করে দিতে পারে, মানে তার এলাকার তার দোকানের জন্য একটা আইন তৈরি করতে পারে। এবার সে যদি সরকারের লাইসেন্স নিয়ে ব্যবসা করে, সে যদি এমন কোনো নন লেজিসলেটিভ সোর্সেস থেকে যদি সে ল আসছে, তো তাহলে সে যদি কোনো একটা আইন তৈরি করে যে আইনের দ্বারা তোমার মৌলিক অধিকার খর্ব হচ্ছে, তাহলে কিন্তু তুমি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারো বা হাইকোর্টের দ্বারস্থ হতে পারো, কোর্ট কিন্তু এই বিষয়ে সংজ্ঞান নেবে। ওকে, আর্টিকেল 13 সেজ দ্যাট আ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এই জায়গাটা একটুখানি মাথায় রাখতে হবে, এই জায়গাটা, ঠিক আছে। আর্টিকেল 13 বলছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ সংবিধান যে আমরা সংশোধন করি, সেই সংবিধান সংশোধন একটা আইন নয়, তাই সংবিধানের সংশোধন করাকে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে কখনো চ্যালেঞ্জ করা যায় না, এটা বলা হলো, ঠিক আছে। আর্টিকেল 13 বলছে যেহেতু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ইজ নট আ ল, হেন্স ক্যান নট বি চ্যালেঞ্জড, বলছে যেহেতু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা একটা আইন নয়, এই জন্য এটাকে চ্যালেঞ্জ করা যায় না, কারণ যেটা আইন হলো না, যেটা ল হলো না, তাকে তো চ্যালেঞ্জ করা যায় না। তাহলে কিন্তু 1973 সালে কেশবানন্দ ভারতী বলে একটা কেস রয়েছে, যেটা কিনা আমাদের বহু টপিকে আলোচনা, এবং কেশবানন্দ ভারতী কেস আমি আগেও আলোচনা করেছি। তো কেশবানন্দ ভারতী কেসের মধ্যে কিন্তু 1973 সালে সুপ্রিম কোর্ট এটা বলছে যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ক্যান বি চ্যালেঞ্জড, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টকেও চ্যালেঞ্জ করা যেতে পারে। কখন? ইফ ইট ভায়োলেটস ফান্ডামেন্টাল রাইটস দ্যাট ফর্ম আ বেসিক স্ট্রাকচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, আমাদের ভারতের যে কনস্টিটিউশন তার যে বেসিক স্ট্রাকচার, সেই বেসিক স্ট্রাকচারটা কি? ফান্ডামেন্টাল রাইটসের সংরক্ষণ। আর সেই ফান্ডামেন্টাল রাইটসের সংরক্ষণ যদি কোনো মতে ভায়োলেট হয়ে যায় তাহলে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টকেও কিন্তু চ্যালেঞ্জ করা যেতে পারে, অর্থাৎ সেই অ্যামেন্ডমেন্টকেও কিন্তু বাতিল করে দেওয়া যেতে পারে। বোঝা গেল? হেন্স অ্যামেন্ডমেন্ট ক্যান অলসো বি ডিক্লেয়ার্ড নাল অ্যান্ড ভয়েড, ঠিক আছে। তাই অ্যামেন্ডমেন্টকেও কিন্তু নাল অ্যান্ড ভয়েড করে দেওয়া যায়, এটা মাথায় রেখো। ওকে,
তাহলে বোঝা গেল, তাহলে আর্টিকেল 12 আমরা দেখলাম কারা কারা আমাদের জন্য আইন প্রণয়ন করতে পারে, আর্টিকেল 13 আমরা দেখলাম সেই আইনগুলো যদি আমাদের আর্টিকেল মানে পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশনকে ভায়োলেট করে তাহলে সেটাকে নাল অ্যান্ড ভয়েড করে দেওয়ার ক্ষমতা কাকে দেওয়া হলো, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টগুলোকে দেওয়া হলো, হ্যাঁ, যেটাকে আমরা বলছি জুডিশিয়াল রিভিউ এর কথা। ওকে, বেশ, এবার চলে এসো আমাদের এখন যে মূল বিষয় যেটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল, অর্থাৎ সাম্যের অধিকার, যেটা সেই সাম্যের অধিকারের আর্টিকেল 14 মধ্যেই রয়েছে ইকুয়ালিটি বিফোর ল একটা টপিক, আর একটা টপিক রয়েছে ইকুয়াল প্রোটেকশন অফ ল। জিনিস দুটো কিন্তু এক নয়, ভালো করে বুঝতে হবে। ইকুয়ালিটি বিফোর ল আর ইকুয়াল প্রোটেকশন অফ ল এই দুটো জিনিসই কিন্তু আমাদের ভারতীয় কনস্টিটিউশনের মধ্যে রয়েছে, কিন্তু এই দুটো জিনিসকে আমরা মিক্সড করে ব্যবহার করার চেষ্টা করছি। একটা জিনিস ভালো করে খেয়াল করো, ইকুয়ালিটি বিফোর ল মানে আইনের চোখে সবাই সমান হয়েছে, আর ইকুয়াল প্রোটেকশন অফ ল মানে বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন লোকের সমান অধিকার মানে সমান প্রোটেকশন পাওয়াটা হচ্ছে ইকুয়াল প্রোটেকশন অফ ল। ভালো করে বোঝার চেষ্টা করো, ইকুয়াল প্রোটেকশন, ইকুয়ালিটি বিফোর ল এটা একটা নেগেটিভ কনসেপ্ট, ঠিক আছে, কিন্তু ইকুয়াল প্রোটেকশন অফ ল হচ্ছে একটা পজিটিভ কনসেপ্ট, ঠিক আছে। নেগেটিভ কনসেপ্ট আর পজিটিভ কনসেপ্ট, ঘটনাটা কি আমি ছোট ছোট করে একটা একটা করে উদাহরণ দিই। দেখো, অ্যাকচুয়ালি ইকুয়ালিটি বিফোর ল মানে কেউই আইনের ঊর্ধ্বে না, মানে এমন কোনো ব্যক্তি নয় যে সে আইনের ঊর্ধ্বে চলে যায়। কিন্তু ইকুয়াল প্রোটেকশন অফ ল একটু আলাদা কথা বলে। ইকুয়াল প্রোটেকশন অফ ল বলে যে বিভিন্ন সার্কামস্ট্যান্সেসে, বিভিন্ন পরিস্থিতিতে যার যার উপরে তার আইনটাকে বর্তাতে হবে। অর্থাৎ আমরা জানি যে আমাদের প্রেসিডেন্ট এবং আমাদের রাজ্যপাল রয়েছেন, আমাদের প্রেসিডেন্ট আছেন একজন এবং প্রত্যেকটা রাজ্যের একজন করে রাজ্যপাল রয়েছেন। তো সেই প্রেসিডেন্ট আর রাজ্যপাল যখন তাদের ক্ষমতায় থাকেন, অর্থাৎ তাদের অফিসে যখন তারা অফিস হোল্ড করে থাকেন, তখন তাদের বিরুদ্ধে না দেওয়ানি না ফৌজদারি কোনো মামলাই আনা যায় না। তার মানে ক্রিমিনাল হোক বা মানে সিভিল হোক, কোনো আইনই কিন্তু তাদের বিরুদ্ধে আনা যায় না। এইখান থেকেই কিন্তু একটা কাহিনী চলে আসে যে আইনের চোখে যদি সবাই সমান হয় তাহলে তাদের কেন করা যাবে না। আবার এমপি এমএলএ যারা, হ্যাঁ, অর্থাৎ কোন একটা এমপি যদি মানে সিটিং এমপি যদি হয়, তাকে কিন্তু পুলিশ গিয়ে সরাসরি অ্যারেস্ট করতে পারবে না। কেন? কারণ তাকে অ্যারেস্ট করতে গেলে আগে ওই যে পার্লামেন্টের মধ্যে আমাদের মনে করো লোকসভার যে স্পিকার, তাকে আগে জানাতে হবে, স্পিকারকে জানিয়ে তারপর কিন্তু এমপিকে অ্যারেস্ট করতে হবে। এটা একটা প্রভিশন রয়েছে। তার মানে কি আইনের চোখে সবাই সমান কিন্তু হচ্ছে না, বোঝা গেল? তাই ইকুয়ালিটি বিফোর ল এটা একটা নেগেটিভ কনসেপ্ট, কিন্তু ইকুয়াল প্রোটেকশন অফ ল এটা একটা পজিটিভ কনসেপ্ট, ঠিক আছে। এই ইকুয়ালিটি বিফোর ল এটা হচ্ছে এস্টাবলিশড ল ইন ইংল্যান্ড, এটা ইংল্যান্ডের এস্টাবলিশড ল, বাট ইকুয়াল প্রোটেকশন অফ ল এটা হচ্ছে আমেরিকান কনসেপ্ট, ঠিক আছে। এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, মাথায় রেখো। দেখো, এইখানে মূল টপিকটা আমি আলোচনা করেছি এই দুটোকে ডিফাইন করার জন্য। ইকুয়ালিটি বিফোর লতে কি হচ্ছে? অ্যাবসেন্স অফ স্পেশাল প্রিভিলেজ, হ্যাঁ, ডিউ টু বার্থ, ক্রিড অর লাইক ইন দ্য ফেভার অফ এনি পারসন। বলছে যে এই ইকুয়ালিটি বিফোর ল এর মধ্যে কোনো ধরনের প্রিভিলেজ কেউ পাবে না, কোনো ধরনের সুযোগ সুবিধা কেউ পাবে না, সেটা জন্মের ক্ষেত্রে হোক, ধর্মের ক্ষেত্রে হোক, বা যে কোনো ধরনের ফেভার কেউ পাবে না। হ্যাঁ, দিস ইজ ইকুয়াল ট্রিটমেন্ট বিফোর ল। এটার মানে হচ্ছে ইকুয়াল ট্রিটমেন্ট হবে, সবার জন্য এক নিয়ম, সকলের জন্য এক নিয়ম হবে। কিন্তু এটা একটা নেগেটিভ কনসেপ্ট। আবার ইকুয়াল প্রোটেকশন অফ ল মানে রাইট টু ইকুয়ালিটি অফ ট্রিটমেন্ট ইন সিমিলার সার্কামস্ট্যান্সেস। বলছে এক একটা সিমিলার সার্কামস্ট্যান্সেস জন্য ইকুয়াল ট্রিটমেন্ট হবে সকলের জন্য। এই জায়গাটাকে আমি একটু বোঝানোর চেষ্টা করি। দেখো, ধরো দুটো ছেলে একটা ক্লাসে পড়ে, মনে করো এ আর বি, দুটো ছেলে একটা ক্লাসে পড়ে। এ যে সেই এর বাবা মনে করো একজন ডক্টর, ঠিক আছে, একজন এমবিবিএস ডক্টর, আর মনে করো বি যে ছেলেটি তার বাবা একজন রিক্সা চালক। তাহলে এই ডক্টরের ছেলে এবং রিক্সা চালকের ছেলে, এদের দুজনের মধ্যে কিন্তু সমতা আনাটা একটু কঠিন হবে। এখন যদি বলো কি করে হবে, দেখো, যে ডাক্তারের ছেলে বা ইঞ্জিনিয়ারের ছেলে বা বড় লোকের ছেলে, তার যে সুযোগ সুবিধা থাকবে, একজন রিক্সা চালকের ছেলের কিন্তু সেই সুযোগ সুবিধাটা থাকবে না। অর্থাৎ কি, ধরো প্রচণ্ড শীত পড়েছে, সেই শীতের মধ্যে মনে করো 2 দিন 3 দিন পরে পরীক্ষা। একজন রিক্সা চালকের ছেলে সেই
তার ভাঙা ঘরে বসে বসে শীতের মধ্যে পড়তে তার খুব কষ্ট হচ্ছে, কিন্তু একজন বড়লোকের ছেলে মনে করো সেই ঘরের মধ্যে পড়ছে এবং তার ঘরে একটা হিটার জ্বালানো রয়েছে, তার মানে তার কমফোর্টেবলনেস আর তার কমফোর্টেবলনেস এই দুটো কিন্তু এক হবে না। তার মানে এটাই বলা হচ্ছে যে ইকুয়াল প্রোটেকশন অফ লতে বলা হচ্ছে যে রাইট টু ইকুয়ালিটি অফ ট্রিটমেন্ট ইন সিমিলার সার্কামস্টেন্সেস, অর্থাৎ একই পরিস্থিতিতে আনতে হবে। মানে জিনিসটা দেখো, ঘটনাটা মনে করো এরকম বার চার্ট করা আছে, দেখো এদের ক্ষেত্রে যে সুযোগ সুবিধা, আবার এইখানে যারা বসবাস করছে তাদের সুযোগ সুবিধা এক হবে না, আবার এদের সাথে কিন্তু এদের মিল হবে না। তার মানে কি, আমাদের সমাজে সবাই যে এক হবে তো কোনো মানে নেই। আমাদের সমাজে কেউ বড় লোক আছে, কেউ বিরাট বড় লোক আছে, কেউ গরিব আছে, কেউ মধ্যবিত্ত আছে, কেউ খুব গরিব আছে। তাহলে প্রত্যেককে যদি আমরা একই পাল্লায় মাপতে শুরু করি তাহলে কি করে ঘটনাটা ঘটবে, তাই না? আসলে আমাদের সংবিধানে যে মৌলিক অধিকারগুলো দেওয়া হয়েছে এগুলো কিসের জন্য আনা হয়েছে? এগুলো আনা হয়েছে পাবলিক ওয়েলফেয়ারের জন্যে, মানুষের যাতে উন্নতি হয় সেই জন্যে, নাকি না এই আইন টাইন এনে মানুষকে যাতে দাবিয়ে টাবিয়ে রাখা যায় তার জন্য কি না, মানুষের যাতে সার্বিক উন্নতি হয় সেই জন্য কিন্তু আমাদের আইনগুলোকে প্রণয়ন করা হয়েছে। তাহলে আমরা যদি বলি দেয়ার ইজ ইকুয়াল ট্রিটমেন্ট বিফোর ল, তাহলে যে কাস্ট, যে সমস্ত বেস্ট যারা লোক রয়েছে, যারা খুব গরিব মানুষ, ঠিক আছে, তাদের জন্য যদি সংরক্ষণের ব্যবস্থা না করা হয় তাহলে কি সেই সমাজটার অগ্রগতি কি হবে? কখনোই হবে না। এই ক্ষেত্রে তোমাদের একটা জিনিস মনে হতে পারে যারা জেনারেল কাস্টে বিলং করছো, যে হ্যাঁ ঠিকই তো, এটা তো সকলেরই মনে হয় যে একটা ছেলে 80 পেয়েও চাকরি পাচ্ছে না, আবার একটা কাস্ট মানে হোল্ড করা, মনে করো ক্যাটাগরি হোল্ড করা কোন একটি ছেলে সে 60 পেয়েও চাকরি পেয়ে যাচ্ছে। তো এটা তোমাদের অনেক সময় মনে হতে পারে যে এটা কেন হচ্ছে, এটা কেন হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি একটা কথা বলি, দেখো আমার এই চ্যানেল করার পরে বহু, মানে এই পর্যন্ত কত বলবো, প্রায় 5 থেকে 600 ছেলের সঙ্গে কথা বলেছি যারা কিনা SC ST সম্প্রদায় থেকে বিলং করে, এবং তারা ফোন করে বলে তাদের মানে এই ভিডিওগুলো দেখে তারা তাদের কোনো একটা বন্ধুর বাড়িতে গিয়ে, আমার এই ক্লাসগুলো কোনো একটা বন্ধুর বাড়িতে গিয়ে দেখে তাদের কাছে মোবাইল ফোন নেই। বোঝা যাচ্ছে কথাটা? মানে তাদের দৈনিক যদি কাজে না যায় তাহলে তাদের ভাত জুটবে না, মানে এমন একটা পরিস্থিতি। সেই দিক থেকে দাঁড়িয়ে তোমরা যারা আজকের এই ভিডিওটি দেখছো, যাদের কাছে মোবাইলটা রয়েছে, যারা দেখছো, যারা কমফোর্টেবলি দেখছো, তাদের সঙ্গে তাদের একটু তুলনা করে দেখো। তো সেই জন্যে সামাজিক সমতাকে বজায় রাখার জন্যে একটা পজিটিভ ডিসক্রিমিনেশন কিন্তু আমাদের আইনের মধ্যে রয়েছে। তাহলে ইকুয়ালিটি বিফোর ল আর ইকুয়াল প্রোটেকশন অফ ল দুটো কিন্তু একটু আলাদা। তাহলে ইকুয়ালিটি বিফোর ল মানে হচ্ছে আইনের চোখে সকলে সমান, আইনের ঊর্ধ্বে কেউ নয়। কিন্তু ইকুয়াল প্রোটেকশন অফ ল বলছে যার যার যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির উপরে বিচার করে তার জন্য আমাদের আইন প্রণীত হবে। এটা হচ্ছে ইকুয়াল প্রোটেকশন অফ ল। তাই ইকুয়াল প্রোটেকশন অফ লকে আমরা বলছি একটা পজিটিভ কনসেপ্ট, আর ইকুয়াল প্রোটেকশন অফ লকে বলছি আমরা একটা পজিটিভ কনসেপ্ট, আর এই ইকুয়ালিটি বিফোর লকে আমরা বলছি এটা একটা নেগেটিভ কনসেপ্ট। এবার দেখো লাস্টের টপিকটা, এখান থেকেও প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, এই ইকুয়ালিটি বিফোর ল এটা হচ্ছে ডাইসিস কনসেপ্ট অফ রুল অফ ল। ঠিক, ডাইসি কে ছিলেন? অ্যালবার্ট ওয়েন ডাইসি। তিনি একজন ব্রিটিশ জুরিস্ট ছিলেন, তিনি একজন ব্রিটিশ মানে কি বলবো, আমি তোমাদের বলতে পারি যে জাজ ছিলেন, বিচারক, এবং তিনি সর্বপ্রথম আইনের ধারণা দিয়েছিলেন। তো সেই ডাইসির যে কনসেপ্ট ছিল, ডাইসির কনসেপ্টটাই হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল। তিনি বলছেন, সো ডাইসির যে রুলের থিওরি সেটা একটু শুনে নাও। তিনি বলছেন যে কোনো ব্যক্তি বিনা দোষে শাস্তি পাবে না, হয়েছে, কোনো ব্যক্তিকে যাতে বিনা দোষে শাস্তি না দেওয়া হয় এবং লঘু দণ্ডে যাতে মানে গুরু শাস্তি না হয়। মানে কেউ একজন অল্প দোষ করেছে তার জন্য একটা বিরাট বড় শাস্তি দিয়ে দেওয়া হলো, এইটা যেন না হয়। তো ডাইসির কনসেপ্টটা খুব সুন্দর কনসেপ্ট। তিনি বলছেন যে গুরু দণ্ডে যাতে লঘু শাস্তি না হয়, লঘু দণ্ডে যাতে গুরু শাস্তি না হয়। আর তিনি বলছেন যে কোনো মানুষকে বিনা অপরাধে শাস্তি দেওয়া যাবে না। ঠিক আছে, এবার তিনি বলছেন যে আইনের চোখে সকলেই সমান হবেন, কারণ এখানে ডেমোক্রেটিক কথাটা এখানে উঠে আসছে যে আইনের চোখে সবাই সমান। প্রধানমন্ত্রীও আইনের ঊর্ধ্বে নয়, আবার একজন রিক্সা চালক সেও আইনের ঊর্ধ্বে নয়, মানে আইনের চোখে সকলেই সমান, অর্থাৎ প্যারামাউন্সি অফ ল ওভার গভর্নমেন্ট। ভালো করে শুনে রাখো এই পয়েন্টটা, খুব ইম্পর্টেন্ট কিন্তু। ল ওভার গভর্নমেন্ট মানে যারা আইন পাশ করছে আইন তাদেরও ঊর্ধ্বে,
ভালো করে বোঝো, যারা আইন পাশ করছে আইন তাদেরও ঊর্ধ্বে, এইটা হচ্ছে ডাইসির রুল অফ ল হয়েছে। কিন্তু আমরা দেখব ভারতবর্ষে রুল অফ লটা একটু এক্সেপশন রয়েছে। ভারতবর্ষে আইনের ঊর্ধ্বে সকলেই নয়, আইনের ঊর্ধ্বে সকলে যেতে পারে না, তার মধ্যে কিছু কিছু এক্সেপশন রয়েছে, সেই এক্সেপশনগুলো আমরা নেক্সট স্লাইডে দেখব। বাট তার আগে দেখে নাও, আর এই ইকুয়াল প্রোটেকশন অফ লটা কি, ট্রিটেড অ্যাজ ডিউ প্রসেস অফ ল। এটা আমরা ডিউ প্রসেস অফ ল, আমরা বিভিন্নভাবে আইন প্রণয়নের মধ্য দিয়ে আমাদের সমাজের অগ্রগতির জন্য আমরা যে কাজটা করে চলেছি সেটা হচ্ছে আমাদের ইকুয়াল প্রোটেকশন অফ ল। তাহলে এই দুটো জিনিসের মিক্সচার করে কিন্তু আমাদের ভারতীয় কনস্টিটিউশন হয়েছে। তাহলে আর্টিকেল 14 আমাদের কি বলছে না, আর্টিকেল 14 আমাদেরকে বলছে যে আইনের চোখে সকলেই সমান হয়েছে। এবার দেখো এই আইনের চোখে সকলেই সমানের জায়গাটা কি হচ্ছে, দেখো কতগুলো পয়েন্ট মনে রাখবে। যেমন প্রথম পয়েন্ট, রুল অফ ল ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। মানে রুল অফ ল আইনের শাসন, অর্থাৎ আইনের কাছে প্রধানমন্ত্রীও যেমন, আইনের চোখে রাষ্ট্রপতিও তেমন, আইনের চোখে একজন রিক্সা চালকও যেমন, আইনের চোখে একজন শ্রমিকও যেমন, আইনের চোখে সকলেই সমান। তো এই রুল অফ লটা কিন্তু আমাদের কনস্টিটিউশনের বেস, এবং যেটাকে কখনোই কোনো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এনে ধ্বংস করা যাবে না। কিন্তু এইখানে আমরা আবার কিছু এক্সেপশনও দেখে নেব পরে, আগে আলোচনাটা সারি। তাহলে কনসেপ্ট অফ ইকুয়ালিটি প্রোভাইডস প্রোটেকশন এগেনস্ট আরবিট্রারিনেস অ্যান্ড প্রমোটস ন্যাচারাল জাস্টিস। তাহলে যে ইকুয়ালিটির যে কনসেপ্ট, সেই ইকুয়ালিটির কনসেপ্টটা আমাদের কি করছে, প্রোটেকশন প্রোভাইড করছে আরবিট্রারিনেসের জন্য। অর্থাৎ আরবিট্রারিনেস মানে কি, স্বেচ্ছাচার, মানে যার যা ইচ্ছা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে করে এখন যা খুশি তাই করে দিল, সেটা করলে তো হবে না। তাহলে তার আরবিট্রারিনেসের বিরুদ্ধে আমরা প্রোটেকশন যাতে পাই, সেটাই কিন্তু আমাদের এই ইকুয়ালিটি প্রদান করছে। ঠিক আছে, আচ্ছা, রাইট টু ইকুয়ালিটি ইনকর্পোরেটস ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক। এই যে রাইট টু ইকুয়ালিটি, এর মধ্যে যেটা রয়েছে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, যদিও এই ইকুয়াল পে ইকুয়াল ওয়ার্কটা হচ্ছে আর্টিকেল 39D এর মধ্যে রয়েছে। আমরা যখন পরবর্তী সময় গিয়ে আর্টিকেল 39D পড়বো তখন আমরা দেখব যে ইকুয়াল মানে যে যতটুকুন কাজ করাচ্ছ ততটুকুন বেতন তোমাকে দিতে হবে। এটা হচ্ছে আর্টিকেল 39D বলছে, দিস ইজ নট আ ফান্ডামেন্টাল রাইট বাট আ কনস্টিটিউশনাল গোল আন্ডার আর্টিকেল 14, 16 and 39D। মানে আর্টিকেল 14, 16 এবং 39-এর মাধ্যমে এটা আমাদের একটা মানে সাংবিধানিক একটা মানে যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে পারফর্ম করার জন্য আমরা কিন্তু এগিয়ে চলেছি। এবার যে রুল অফ ল, অর্থাৎ আইনের চোখে সকলেই সমান, তার যে কিছু একটা এক্সেপশন রয়েছে, সেই এক্সেপশনগুলো কি ভালো করে খেয়াল করো। আর্টিকেল 361 বলছে ইমিউনিটি টু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান স্টেট গভর্নর্স। মানে আর্টিকেল 361-তে বলা হচ্ছে যে ভারতবর্ষের প্রেসিডেন্ট এবং ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের রাজ্যপাল, তাদেরকে একটা ইমিউনিটি দেওয়া হলো। কি ইমিউনিটি? আর্টিকেল 361-এর 1 বলছে, এটা সাব ক্লজ, কিন্তু এগুলো মাথায় রেখো, দিস ইজ সাব ক্লজ। আর্টিকেল 361(1) প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড গভর্নর অফ স্টেটস আর নট আনসারেবল টু এনি কোর্ট ফর এক্সারসাইজ অ্যান্ড পারফরমেন্স অফ দেয়ার পাওয়ার্স অ্যান্ড ডিউটিজ। বলছে যে ভারতের প্রেসিডেন্ট এবং ভারতের রাজ্যগুলির গভর্নরেরা তাদের দায়িত্ব এবং কর্তব্য পালন করতে গিয়ে কোনো কোর্টের কাছে দায়ী থাকবে না, মানে কোনো কোর্টকে কৈফিয়ত তাদের দিতে হবে না। অর্থাৎ তারা যেটা ভালো মনে করবে সেটা তারা করবে, এর জন্য কোনো কোর্টকে তারা আনসার দিতে বাধ্য নয়। আর্টিকেল 361-এর সাবক্লজ 2 কি বলছে? নো ক্রিমিনাল প্রসিডিংস ক্যান বি ইনিশিয়েটেড এগেইনস্ট প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর্স হচ্ছে ডিউরিং দ্য টার্ম অফ দেয়ার অফিস। অর্থাৎ যদি কোনো প্রেসিডেন্ট বা যদি কোনো রাজ্যপাল তার অফিসে থাকেন, তার ক্ষমতায় যদি তিনি থাকেন, তাহলে তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল প্রসিডিংস আনা যাবে না। আর্টিকেল 361-এর 4 বলছে নো সিভিল প্রসিডিংস ক্যান বি ইনস্টিটিউটেড ডিউরিং দ্য টার্ম অফ অফিস ইন রেসপেক্ট অফ অল। তার মানে কি, ক্রিমিনাল কোনো প্রসিডিংসও করা যাবে না, আবার সিভিল কোনো প্রসিডিংস করা যাবে না। অর্থাৎ দেওয়ানি এবং ফৌজদারি কোনো মামলাই কিন্তু প্রেসিডেন্ট বা রাজ্যপালের মানে বিরুদ্ধে আনা যাবে না যখন তারা তাদের ক্ষমতায় রয়েছে, মানে যখন তারা তাদের অফিসে রয়েছে। তার মানে কি, এখান থেকে কি ইকুয়াল রুল অফ ল হলো? ইকুয়াল প্রোটেকশন অফ মানে ইকুয়ালিটি বিফোর ল কি হলো না। একজন মানুষকে তুমি যখন সে প্রেসিডেন্ট রয়েছে বা গভর্নর রয়েছে, তার বিরুদ্ধে তুমি কিন্তু মামলা করতে পারবে না। হয়েছে, সে যদি খুনও করে ফেলে, মার্ডারও করে ফেলে, তাও তুমি কিছু করতে পারবে না যতক্ষণ না তাকে তুমি ইমপিচ করছো,
অর্থাৎ যতক্ষণ না তুমি রাষ্ট্রপালকে বা রাষ্ট্রপতি বা রাজ্যপালকে যখন তুমি তার পদ থেকে সরিয়ে দিচ্ছ, তার আগে পর্যন্ত তুমি তার বিরুদ্ধে কোনো স্টেপ গ্রহণ করতে পারবে না। হয়েছে? তাহলে এইখানে তো রুল অফ ল এর এক্সেপশন হয়ে গেল, ব্যতিক্রম হয়ে গেল। বোঝা যাচ্ছে কিছু? ওকে, এই আর্টিকেলগুলোকে একটু মাথায় রেখো, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে। ওকে, এছাড়াও আমাদের কিছু ইকুয়ালিটি বিফোর ল এর এক্সেপশন ঘটে। কোথায় কোথায়? যেমন দেখো, ফরেন অ্যাম্বাসেডার যারা রয়েছে, ডিপ্লোম্যাট যারা রয়েছে, মানে বা বিদেশ থেকে আসা রাষ্ট্রদূত, হ্যাঁ, যারা আমাদের দেশে রয়েছে, তাদের বিরুদ্ধেও কিন্তু আমরা কোনো সিভিল বা ক্রিমিনাল প্রসিডিংস করতে পারবো না। আবার আমাদের দেশের যে সমস্ত অ্যাম্বাসেডর ডিপ্লোম্যাটসরা বাইরের বিভিন্ন দেশে রয়েছে, তাদের বিরুদ্ধে সেই সমস্ত দেশের লোকেরা কিন্তু কোনো ধরনের সিভিল বা ক্রিমিনাল প্রসিডিংস করতে পারবে না। আবার ইউএনও মানে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস, সেই সমস্ত সংস্থা বা তার যে শাখা প্রশাখা সংস্থা রয়েছে, তাদেরও যারা ডিপ্লোম্যাট যারা রয়েছে, তারাও যে সমস্ত দেশে আমাদের কাজ করছে, তাদের বিরুদ্ধেও কিন্তু এই সমস্ত মানে ডিপ্লোম্যাটিক ইমিউনিটি যেটা রয়েছে সেটা কিন্তু তারা ভোগ করছে, তো তাদের বিরুদ্ধেও কোনো ক্রিমিনাল সিভিল প্রসিডিংস করা যাবে না। হয়েছে? তার মানে কি দাঁড়ালো? যে ইকুয়ালিটি বিফোর ল কিন্তু ঠিক হলো না, এখানে একটা এক্সেপশন চলে আসলো। হয়েছে? বেশ, এবার চলে এসো আর্টিকেল 15 কি বলছে। আর্টিকেল 15 বলছে যে প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন সার্টেন গ্রাউন্ডস। খুব ভালো করে এখানে মাথায় রাখতে হবে। আর্টিকেল 15 বলছে যে মানে তুমি কোনো ধরনের ডিসক্রিমিনেশন করতে পারবে না। ডিসক্রিমিনেশন মানে ভেদাভেদ। আর্টিকেল 15 এর সাবক্লজ 1 বলা হচ্ছে নো ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অ্যান্ড প্লেস অফ বার্থ। মানে কোনো মানুষের ধর্ম নিয়ে, কোনো মানুষের জাতি নিয়ে, রেস নিয়ে, কাস্ট নিয়ে, সেক্স নিয়ে এবং প্লেস অফ বার্থ নিয়ে তুমি কখনোই তাদের প্রতি ডিসক্রিমিনেশন করতে পারবে না। ইট অ্যাপ্লাইজ টু ম্যাটার্স আন্ডার কন্ট্রোল অফ দ্য স্টেট, এবং এটা স্টেটের আন্ডারে আসবে যে তুমি এইগুলোকে খেয়াল করো যে এই বিরুদ্ধে তুমি কোনো ডিসক্রিমিনেশন করছো কিনা। তবে এখানে একটা কথা আছে, আমাদের এখানে কিন্তু পজিটিভ ডিসক্রিমিনেশনটা হয়। পজিটিভ ডিসক্রিমিনেশন বলতে কি বোঝো? ধরো মনে করো যে বিরাট বড় যুদ্ধ লেগে গেছে, সেই যুদ্ধের মধ্যে আমাদের দেশে কি নারী পুরুষের সমান অধিকার। এখন নারী পুরুষের সমান অধিকার আমাদের সোলজারদের মধ্যে মেয়ে সোলজারও আছে, আবার ছেলে সোলজারও আছে। তো সেই যুদ্ধের মধ্যে বিরাট কষ্টসাধ্য যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধের মধ্যে মনে করো যে তুমি 10টা ছেলে 10টা মেয়েকে পাঠিয়ে দিলে, এই জায়গাটাই একটু কিন্তু পজিটিভ ডিসক্রিমিনেশন হয়। অর্থাৎ এইখানে তুমি বলতে পারো না যে 10টা ছেলে গেলে 10টা মেয়ে কেন যাবে না, এমনটা তুমি বলতে পারো না। কারণ এখানে একটা পজিটিভ ডিসক্রিমিনেশন এই জন্যই করা হয় যে মেয়েদের থেকে ছেলেদের শারীরিক সক্ষমতাটা একটু বেশি, তাই ওখানে মেয়েদের না পাঠিয়ে ছেলে সৈনিকদের আরো কয়েকজনকে পাঠানো হোক। তার মানে এই যে পজিটিভ ডিসক্রিমিনেশন যা করলে অ্যাকচুয়ালি আমাদের সংবিধানের উদ্দেশ্যটা কি? আমাদের সংবিধানের উদ্দেশ্যটা হচ্ছে প্রত্যেকটা মানুষের স্বার্থকে সুরক্ষিত করা এবং সার্বিকভাবে আমাদের এই সমাজটাকে উন্নত স্তরে পৌঁছে নিয়ে যাওয়াটাই আমাদের কাজ। তাই আমরা যদি ডিসক্রিমিনেশন করি পজিটিভ গ্রাউন্ডে করব। আবার এই আর্টিকেল 15 এর মধ্যেই যেটা আমরা দেখতে পাবো, আর্টিকেল 16 এর মধ্যে গিয়ে যেটা আমরা দেখবো, সেখানে গিয়ে দেখবো যে না, কিছু কিছু কাস্টদের কিছু এমপ্লয়মেন্টের জন্য সাবসিডি দেওয়া হচ্ছে, বা কি বলে এটাকে কোটা সিস্টেম করা হচ্ছে, যেখানে তারা কোটাতে চাকরি পাবে। ঠিক আছে, এটা কি এগুলোকে বলা হচ্ছে পজিটিভ ডিসক্রিমিনেশন। এই যে একটু আগে আমি একটা গল্প বলেছিলাম, একজন ডাক্তারের ছেলে একজন রিক্সা চালকের ছেলে, দুজনের যেহেতু পরিস্থিতি সেম নয়, তাহলে এই যে আমাদের ভারতবর্ষে যে কাস্টিজমটা রয়েছে, এই কাস্টিজমটা কিন্তু অ্যাকচুয়ালি একদিনের নয়, এটা হিস্টোরিক্যালি মানে এসছে, ধাপে ধাপে অতীত থেকে এসেছে। তার মানে কি একটা শ্রেণীর মানুষকে আজীবনকাল পিছনে রাখার চেষ্টা করেছে, দাবিয়ে রেখেছে, যার কারণে একটা সমাজ তো ভালোভাবে উন্নত হয়ে গেছে, কিন্তু আর একটা সমাজ এখনো সেই অতল তলে তলিয়ে রয়েছে। তাদেরকে আপলিফট করার জন্য, তাদেরকে তোলার জন্যই কিন্তু আমাদের এই পজিটিভ ডিসক্রিমিনেশনগুলো করা হয়। আদারওয়াইজ এইটাকে একটু অন্যভাবে দেখলে কিন্তু বিপদ হয়ে যাবে। ওকে, আর্টিকেল 15 এর সাবক্লজ 2 কি বলছে? প্রহিবিটস ডিসক্রিমিনেশন অ্যাট পাবলিক প্লেসেস লাইক, মানে কোনো ধরনের ডিসক্রিমিনেশন পাবলিক প্লেসে করা যাবে না। যেমন দোকান, পাবলিক হোটেলের উদাহরণ আমি দিয়েছিলাম, রেস্টুরেন্টস, ওয়েল মানে কুয়ো, জলের কুয়ো, ট্যাঙ্কস মানে জলাশয়, বেদিং ঘাটস এটসেট্রা। মানে এই যে পাবলিক প্লেস যেগুলো, দোকান, হোটেল, রেস্টুরেন্ট, জলের কুয়ো যেখান থেকে জল তোলা হয়, জলের যে ট্যাঙ্ক, ঝিল,
হ্যাঁ, বেথিং ঘাটস মানে স্নানের ঘাট, এই সমস্ত জায়গায় কাউকে যাওয়ার জন্য কিন্তু কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না যে ভাই তুমি দলিত তুমি এখানে আসবে না, এমনটা কিন্তু আইন সিদ্ধ নয়। হয়েছে, ইট অ্যাপ্লাইস বোথ টু স্টেট অ্যান্ড প্রাইভেট ইন্ডিভিজুয়ালস। এবং এইখান থেকে একটা জিনিস খেয়াল করো যে তোমার প্রতিও কিন্তু, প্রাইভেট ইন্ডিভিজুয়ালের প্রতিও কিন্তু এটা অ্যাপ্লাই হবে যে তুমি একজন হায়ার কাস্টের লোক হয়ে লোয়ার কোনো কাস্টের লোকের প্রতি তুমি কিন্তু কোনো ডিসক্রিমিনেশন করতে পারবে না। হয়েছে, আর্টিকেল 15 এর সাবক্লজ 3 কি বলছে? প্রভিশনস ফর প্রোটেকশন অফ ওমেন অ্যান্ড চিলড্রেন। এখানে বলা হচ্ছে যে ওমেন অ্যান্ড চিলড্রেনদেরকে প্রোটেকশন দিতে হবে। তাহলে এইখানেও দেখো একটা পজিটিভ ডিসক্রিমিনেশন কিন্তু এখানে রয়েছে। পজিটিভ ডিসক্রিমিনেশন কেমন? মহিলা এবং শিশুদেরকে একটা সংরক্ষণ দেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু আমরা কি দেখেছিলাম একটু আগে? ইকুয়ালিটি বিফোর ল, আইনের চোখে সবাই সমান। তাহলে মহিলা বা চিলড্রেনদেরকে দেওয়া দরকার কি? তার মানে যে তুমি একটা বয়স্ক, মনে করো যে একটা যুবক, হ্যাঁ মনে করো একটা যুবকের মাথায় তুমি 50 কেজির বস্তা দিয়েছো, সে বয়ে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু একটা বাচ্চার মাথায় যদি 50 কেজি বস্তা দাও, সে আর নিয়ে কিন্তু এগোতে পারবে না, তার ঘাটটাই ভেঙে যাবে হয়তো। বোঝা যাচ্ছে কি বলছি? তাই এই যে পজিটিভ ডিসক্রিমিনেশন, এগুলো কিন্তু একটুখানি হলেও থাকবে। ওকে, আর্টিকেল 15 এর 4 সাবক্লজ কি বলছে? প্রভিশনস টু প্রোটেক্ট ইন্টারেস্ট অফ ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাকর্ডিং টু ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951। তার মানে ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য, হ্যাঁ মানে এই যে আমাদের ভারতবর্ষের সমাজে ব্যাকওয়ার্ড বলতে আমরা কাদের বুঝি? ব্যাকওয়ার্ড মানে কি? আমরা বলতে যেটা আমরা বুঝি এটা হচ্ছে এসসি এসটি, তাই তো? এসসি এসটির বাইরেও কিন্তু আরও যেটাকে আমরা ওবিসি বলি, আদার্স যে ব্যাকওয়ার্ড ক্লাসেসগুলো রয়েছে, সেই আদার ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য কিন্তু কিছু তাদের প্রোটেকশনকে, মানে তাদের ইন্টারেস্টকে প্রোটেক্ট করার জন্য কিছু প্রভিশন আনা হয় 1951 সালের অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা। হয়েছে, আচ্ছা, দেয়ার আর 3 এক্সেপশনস টু দ্য রুল অফ নন ডিসক্রিমিনেশন। এই যে নন ডিসক্রিমিনেশন, আর্টিকেল 15 বলছে কোনো ডিসক্রিমিনেশন করো না, কিন্তু এখানে 3টে এক্সেপশন রয়েছে। কি এক্সেপশন রয়েছে? নাম্বার 1, দ্য স্টেট ক্যান মেক এনি স্পেশাল প্রভিশনস ফর ওমেন অ্যান্ড চিলড্রেন। মানে স্টেট এটা করতে পারে মহিলা এবং শিশুদের জন্য একটা পজিটিভ ডিসক্রিমিনেশন করতে পারে, যে হ্যাঁ মহিলাদের জন্য একটা সংরক্ষণ আনো, বাচ্চা শিশুদের প্রতি কাজে, যেমন বাচ্চাদের প্রতি কি, একটা শিশু যদি তার মানে সেই 14 বছর বয়স পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে, মানে প্রাইমারি এডুকেশন সে গ্রহণ করবে, এটা রাষ্ট্রের দায়িত্ব। ঠিক আছে, ওকে। এবার the state can make any special provisions for the advancement of any socially and educationally backward classes of citizens। মাথায় রেখো এই জায়গাটা, এখানে কিন্তু লেখা রয়েছে সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি, ইকোনমিক্যালি লেখা নাই কিন্তু। এইটা যে প্রভিশনগুলো আছে এটা হচ্ছে ওবিসিদের ফাইন করার জন্য। আমরা একটু পরে পড়বো ওবিসিরা কারা। হ্যাঁ, মানে আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস যেটা, সেই আদার ব্যাকওয়ার্ড ক্লাস ঠিক হয়েছে কিসের ভিত্তিতে? সোশ্যাল অ্যান্ড এডুকেশনাল ব্যাকওয়ার্ড ক্লাসের। ঠিক আছে, সোশ্যাল অ্যান্ড এডুকেশনাল ব্যাকওয়ার্ড ক্লাসের সিটিজেনের জন্য। ঠিক আছে, তাহলে সোশ্যালি এবং এডুকেশনালি যারা ব্যাকওয়ার্ড তাদের জন্য রাষ্ট্র বা রাজ্য কোনো মানে যে কোনো প্রভিশন কিন্তু তৈরি করতে পারে। হয়েছে, 3 নম্বর, the state is empowered to make any special provisions for the advancement of any socially and educationally backward citizens। মানে এইটাকে কিন্তু আনা হয়েছে, মানে কি বলে আর কি, যেটা মানে সরকারকে কিন্তু স্টেটকে এটা মানে এম্পাওয়ার করা হয়েছে। হ্যাঁ, যে দ্য স্টেট ইজ এম্পাওয়ার্ড টু মেক এনি স্পেশাল প্রভিশনস, যে কোনো স্পেশাল প্রভিশনস কিন্তু তারা করতে পারে কিসের জন্য? ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ এনি সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসেস। যারা সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি যারা ব্যাকওয়ার্ড রয়েছে তাদেরকে আপলিফট করার জন্যে, তাদেরকে একটু সমাজের উচ্চ স্তরীয়, মানে সবাই একটা ইকুয়ালিটি প্রতিষ্ঠা করার জন্যে। ইকুয়ালিটি, এই আমরা যে চ্যাপ্টারটা পড়ছি, চ্যাপ্টারটার নামই কিন্তু যেটা কিনা রয়েছে সাম্যের অধিকার। সাম্যের অধিকার কততম মধ্যে? 14 থেকে 18 মধ্যে রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আলোচনা হচ্ছে সাম্যের অধিকার, সমানতা আনতে হবে। তো সেই সমানতা আনার জন্য কিন্তু এটাও একটা 15টার মধ্যে পড়বে। তাহলে এই ওবিসিদেরকে আপলিফট করার জন্য, এবার দেখো ওবিসিদের মধ্যে দুটো জিনিস রয়েছে, একটা রয়েছে ক্রিমিলিয়ার, একটা রয়েছে নন ক্রিমিলিয়ার। ক্রিমিলিয়ার মানে কি? সেই সমস্ত ব্যক্তি যারা ভারত সরকারের উচ্চ পদে চাকরি করছে। মনে করো ওবিসি ক্যাটাগরি থেকে কোন একটা ছেলে উঠে আসলো, সে মনে করো যে ভারত সরকারের একটা এ গ্রেড অফিসার হিসাবে কাজ করছে, তাহলে কিন্তু তার যে পরের যে সন্ততি হবে তারা কিন্তু আর ওবিসিদের নন ক্রিমিলিয়ারের মধ্যে থাকলো না, তারা ক্রিমিলিয়ার হয়ে গেল, অর্থাৎ তারা কিন্তু আর কোনো কোটা বা সেরকম কোনো বেনিফিট পাবে না। তাই এখানে আমি লিখে দিয়েছি ক্রিমিলিয়ার আর নন ক্রিমিলিয়ার। ক্রিমিলিয়ার কারা হবে ওবিসিদের মধ্যে? চিলড্রেন অফ সার্টেন ক্যাটাগরিজ অফ পিপল বিলঙ্গিং টু দিস গ্রুপ অ্যামাং ওবিসিস।
অ্যান্ড দাস উইল নট গেট কোটা বেনিফিট। তার মানে সেই সমস্ত লোকেদের ছেলেমেয়েরা কোটা বেনিফিট পাবে না যারা পার্সনস হোল্ডিং কনস্টিটিউশনাল পোস্ট লাইক গ্রুপ এ অফিসার্স। গ্রুপ এর মতন পোস্টে যে সমস্ত ভদ্রলোকরা কাজ করছে ওবিসি ক্যাটাগরি থেকে, তাদের ছেলেমেয়েরা কিন্তু ক্রিমি লেয়ারের মধ্যে চলে আসবে, তারা কিন্তু পরবর্তী সময় আর সেই সুযোগ সুবিধাগুলো পাবে না। হয়েছে? আচ্ছা বেশ, তাহলে আর্টিকেল 15 বোঝা গেল। আর্টিকেল 15 বলছে যে রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অ্যান্ড প্লেস অফ বার্থ এই নিয়ে কোনো ধরনের ডিসক্রিমিনেশন করা যাবে না। কিন্তু আমরা দেখলাম যে হ্যাঁ যাচ্ছে, এখানে যাচ্ছে কি মহিলা বাচ্চাদের জন্য আমরা একটা ডিসক্রিমিনেশন করছি, যেটাকে আমরা বলছি পজিটিভ ডিসক্রিমিনেশন। হ্যাঁ, নেগেটিভ ডিসক্রিমিনেশন নয় কিন্তু এগুলো পজিটিভ ডিসক্রিমিনেশন, এগুলোকে আমরা বলছি। তারপর দেখো তোমরা আমি যখন পশ্চিমবঙ্গের কথা যদি বলি, দেখবে পশ্চিমবঙ্গে যদি কোনো পুলিশে, বেঙ্গল পুলিশে যদি কোনো ফর্ম বের হয়, তাহলে তোমরা দেখবে সেখানে লেখা থাকে যারা গোর্খা বা যারা নেপালি, যারা পার্বত্য এলাকায় বাস করে, তাদের একটু হাইট কম হলেও চলে। তাহলে প্লেস অফ বার্থ, দেখেছো, প্লেস অফ বার্থ নিয়েও কিন্তু একটা পজিটিভ ডিসক্রিমিনেশন কিন্তু এখানে হয়ে গেল। ওকে, বেশ। এবার চলে এসো আর্টিকেল 16। আর্টিকেল 16-এ বলা হচ্ছে যে ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, অর্থাৎ পাবলিক এমপ্লয়মেন্টে আমাদের সরকারি যে চাকরি, সেই সরকারি চাকরিতে সকলের সুযোগ সুবিধা সমান হবে, এটা আর্টিকেল 16 বলছে। কিন্তু আমরা আবারও জানি যে আর্টিকেল 16-এর আন্ডারেই আমরা কিছু পজিটিভ ডিসক্রিমিনেশন করব, যাতে করে 50% কোটা, মানে 50% কোটা সিলিংয়ের মধ্যে থাকবে আর 50% বাদ বাকি সকলের জন্য থাকবে। ওকে, তাহলে দেখো আর্টিকেল 16-এর 1 and 2 কি বলছে? নো ডিসক্রিমিনেশন ইন পাবলিক এমপ্লয়মেন্ট অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স আর ডিসেন্ট অ্যান্ড প্লেস অফ বার্থ, রেসিডেন্স। বলছে যে কোনো ব্যক্তিকে তার জাতি, ধর্ম, বর্ণ, তারপর তোমার জন্মস্থান, এই সমস্ত নিয়ে কিন্তু কখনোই ভেদাভেদ করা যাবে না। হয়েছে? এবং যারা ভারতবর্ষের রেসিডেন্স উইদিন আ স্টেট ইজ কোয়ালিফিকেশন ফর অ্যাপয়েন্টমেন্ট ফর এনি গভর্নমেন্ট পোস্ট, যে কোনো সরকারি চাকরির জন্য তার যোগ্যতা হওয়া লাগবে, সে সেই দেশের বাসিন্দা হবে। আর্টিকেল 16-এর সাবক্লজ 4 বলছে ফর রিজার্ভেশন অফ পোস্টস ইন গভর্নমেন্ট জবস ইন ফেভার অফ এনি ব্যাকওয়ার্ড ক্লাসেস, বলছে যে কোনো ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য গভর্নমেন্ট সার্ভিসের জন্য একটা রিজার্ভেশনের ব্যবস্থা করা হবে। আর্টিকেল 16-এর 5 বলছে provides for incumbent of any office in connection with the affairs of any member of the governing body shall be a person professing a particular religion or belonging to a particular denomination is not a violation of the constitution। মানে ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে কোন একটা ব্যক্তি, মনে করো কোন একটা ধর্মের কোন একটা ব্যক্তি কোন একটা বড় পোস্টে চাকরি করছে বা যে কোনো একটা পোস্টে চাকরি করছে, সে যদি সেই পোস্টে থেকেও তার যদি নিজের ধর্ম পালন করে, নিজের ধর্মের সম্পর্কে কোনো কথাবার্তা বলে, তার এটাকে কিন্তু কনস্টিটিউশনাল ভায়োলেশন বলা যাবে না। হয়েছে? কারণ এটা তার স্বাধীনতা রয়েছে যে সে তার নিজের ধর্ম, নিজের কালচার কৃষ্টিকে পালন করবে, এটা তার ব্যাপার। হ্যাঁ, অর্থাৎ কি অফিসে তুমি যদি যাও, তুমি একটা মাথায় কপালে একটা টিকা লাগিয়ে যেতে পারো, এটা তোমার অধিকার। আবার যদি কোনো মুসলমান একটা অফিসে চাকরি করে, সে তার টুপিটা মাথায় পরে কিন্তু অফিসে যেতে পারে, এতে কোনো ডিসক্রিমিনেশন হয় না। হয়েছে? বেশ। এবার দেখো মন্ডল কমিশন। এই আর্টিকেল 16-এর মধ্যে মন্ডল কমিশনটা পড়াটা খুবই দরকার, কারণ সরকারি চাকরির ক্ষেত্রে সকলের সমান সুযোগ সুবিধা দিতে হবে, এটা বলা হয়েছে। কিন্তু দেখা গেল যে ভারতবর্ষের এমন কিছু সেকশন রয়েছে যাদের মানে শিক্ষাগত অবস্থা, সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা সত্যি সত্যি খুব খারাপ একটা পজিশনের মধ্যে রয়েছে। সেই জায়গা থেকে তাদেরকে একটু আপলিফট করার জন্য আমার উদাহরণ আবারও ঘুরে ফিরে আসবে। একজন বড় লোকের ছেলে আর একজন গরিব মানুষের ছেলে, তাদের দুজনের মধ্যে কম্পিটিশন সমান হবে না। কেউ একজন ইংলিশ মিডিয়ামে পড়েছে, কেউ একজন সরকারি স্কুলে পড়েছে, তাদের দুজনের মধ্যে কম্পিটিশন সমান হয় না। সেই জন্যই এই যে ছোট্ট ছোট্ট যে ডিসক্রিমিনেশন, যেগুলোকে আমরা পজিটিভ ডিসক্রিমিনেশন বলছি, সেগুলোকে করতে হবে, এবং এটা ভারতবর্ষে বহুবার হয়েছে। ওকে, যেমন কিছুদিন আগে নরেন্দ্র মোদী সরকার কিন্তু সো কল্ড হায়ার কাস্ট, যারা অ্যাকচুয়ালি আমি ব্যক্তিগতভাবে হায়ার কাস্ট লোয়ার কাস্ট বলে কিছুই মনে করি না। আমি মনে করি যে জন্মসূত্রেই মানুষ অজ্ঞানী হয়, আস্তে আস্তে তার কর্ম অনুসারে তার বর্ণ বিভাজিত হয়, যে যে কর্ম করবে সে সেই জাতের মধ্যে যাবে, যেখানে ভগবান গীতার মধ্যে সেই কথাটাই বলেছেন, চাতুর্বর্ণ ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাজিষু, তাই না? অর্থাৎ চারটে বর্ণ আমি সৃষ্টি করলাম, ভগবান বলছেন চারটে বর্ণ আমি সৃষ্টি করলাম গুণ আর কর্ম অনুসারে, তাই যে যে কর্ম করবে সেইভাবে তার বর্ণ ডিফাইন হবে। কিন্তু যেহেতু
এখনও ভারতবর্ষের মধ্যে অনেক ধরনের ডিসক্রিমিনেশন এখনও লক্ষ্য করা যায়, যেটা কিনা আমরা পরবর্তী সময় আলোচনার মধ্যে আনবো। সেইগুলোকে রোখার জন্যে, কোন একটা সোসাইটিকে সমান সমান স্তরে আনার জন্যে, হ্যাঁ, সেই সোসাইটিকে সমান সমান স্তরে আনার জন্যে কিন্তু আমাদের অনন্তর সরকার কাজ করে চলেছে। ওকে, দেখো, মন্ডল কমিশন হচ্ছে সেকেন্ড ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন। মন্ডল কমিশন হচ্ছে সেকেন্ড ব্যাকওয়ার্ড ক্লাসের কমিশন। তাহলে এখানে একটা প্রশ্ন উঠবে যে ফার্স্ট ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য কমিশন কোনটা ছিল? তো এইটা তোমাদের জন্য আমি লিখে রেখেছি। এটা পরীক্ষায় আসলেও আসতে পারে, আদারওয়াইজ এটা তেমন বেশি ইম্পর্টেন্ট নয়, তবুও মনে রাখতে ক্ষতি কি। যেমন প্রথমবার ফার্স্ট ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন যদি বলতে হয়, তাহলে মনে রেখো, ফার্স্ট ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন ওয়াজ নোন অ্যাজ কাকা কালেলকার কমিশন। মনে রেখো, কাকা কালেলকার কমিশন, এটা ছিল প্রথম ব্যাকওয়ার্ড ক্লাসদের জন্য অ্যাপয়েন্টেড কমিশন। 1950-এর দশকে কিন্তু 1950-এর দশকে এই কমিশনকে অ্যাপয়েন্ট করা হয়েছিল। ওকে, ব্যাকওয়ার্ড ক্লাসদের অবস্থা জানার জন্য। অর্থাৎ SC ST তো আছেই, তাদের বাইরে আরো যারা ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে ছিল তাদেরকে, অর্থাৎ ওবিসিদের ফাইন করার জন্য। তো সেই সূত্রে 1979 সালে বিপি মন্ডলের নেতৃত্বে মন্ডল কমিশন নিয়োগ করা হয়, এবং এই বিপি মন্ডলের কাজ ছিল টু ইনভেস্টিগেট দ্য কন্ডিশন অফ সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাস। ভালো করে শোনো, ওবিসি ফাইন্ডিং এর কাজ কিন্তু হয়েছে, অর্থাৎ আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসের ফাইন্ডিং এর কাজ কিন্তু হয়েছে অন দ্য বেস অফ সোশ্যাল অ্যান্ড এডুকেশনাল। এটা মাথায় রেখো, ইকোনমিক্যাল কথাটা কিন্তু এখানে নেই। সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড যারা, তাদের মানে কন্ডিশন ইনভেস্টিগেট করতে হবে এবং তাদের যে অ্যাডভান্সমেন্টের জন্য একটা সাজেশন দিতে হবে। এই জন্য মন্ডল কমিশনকে নিয়োগ করা হয়। দ্য মন্ডল কমিশন ইন ইটস রিপোর্ট আইডেন্টিফাইড অ্যাজ মেনি অ্যাজ 3743 কাস্টস অ্যাজ সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসেস। তার মানে কি, ওবিসিদের মধ্যে 3743টি কাস্ট তিনি খুঁজে বের করেন। অর্থাৎ মন্ডল বাবুকে যখন বলা হয় যে তুমি ওবিসিদের খুঁজে বের করো, মানে আদার্স ব্যাকওয়ার্ড কাস্ট কারা আছে যাদের সোশ্যাল অ্যান্ড এডুকেশনাল অবস্থা খুবই খারাপ, তো তাদের খুঁজে বের করো। তখন মন্ডলবাবু যখন সার্চ করলেন, তখন তিনি দেখলেন যে 3743টি ওবিসি কাস্ট রয়েছে যাদের অবস্থা খুবই খারাপ, অর্থাৎ তারা সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি খুবই ব্যাকওয়ার্ড। ঠিক আছে, মন্ডল কমিশন রিকমেন্ড করলেন। তারপর কি রেকমেন্ড করলেন? তিনি বললেন যে ওবিসিদের জন্য 27% মানে রিজার্ভেশন আনতে হবে গভর্নমেন্ট জবের জন্য। তাহলে 27% রিজার্ভেশন ওবিসিদের জন্য আনতে হবে গভর্নমেন্ট জবের জন্য, যাতে কিনা কি হয়, যাতে করে একটা সাম্য তৈরি হয়, একটা সমতা তৈরি হয় সোশ্যাল মানে সোসাইটির মধ্যে। ওকে, আচ্ছা, এবার এখানে একটা কথা আছে, মাথায় রাখবে, 50% সিলিং বলে একটা কথা আছে। অর্থাৎ সংরক্ষণ, মনে করো 100টা সিট যদি ভ্যাকান্ট হয়, তাহলে 50টা সিট সংরক্ষণের মধ্যে আর 50টা জেনারেলদের জন্য ছেড়ে দিতেই হবে, এটাই নিয়ম। অর্থাৎ সংরক্ষণ যাতে 50% বেশি বেড়ে না যায়, এটাও মাথায় কিন্তু রাখতে হবে। ওকে, বেশ, তো ওকে, বেশ, আচ্ছা। সাবসিকুয়েন্টলি তাহলে মন্ডল কমিশনের রিপোর্টে কি পাওয়া গেল? মন্ডল কমিশনের রিপোর্টে পাওয়া গেল যে 3743টি এডুকেশনালি অ্যান্ড সোশ্যালি ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছে ভারতবর্ষে, এবং তাদের জন্যে যদি ভারত সরকার 27% রিজার্ভেশন দেয় গভর্নমেন্ট এমপ্লয়মেন্টে, তাহলে তাদের অবস্থার উন্নতি হতে পারে। এবং এর পরে দেখো, সাবসিকুয়েন্টলি মানে পরবর্তীকালে রামনন্দন কমিটি বলে আরেকটা কমিটি অ্যাপয়েন্ট করা হয় 1993 সালে। কিসের জন্য? টু আইডেন্টিফাই দ্য ক্রিমিলিয়ার অ্যামাং দ্য ওবিসিস। এবার ওবিসিসদের মধ্যে ক্রিমিলিয়ারকে খুঁজে বের করার জন্য রামনন্দন কমিটি তৈরি হয়। অর্থাৎ ওবিসিসদের মধ্যে দুটো মানে ক্যাটাগরি রয়েছে, একটা হচ্ছে ক্রিমিলিয়ার, একটা নন ক্রিমিলিয়ার। ক্রিমিলিয়ারের মধ্যে কারা পড়বে আমি অলরেডি আলোচনা করে এসেছি, যে সমস্ত লোক মানে ভারত সরকারের গ্রেড মানে গ্রুপ পদের চাকরি করছে, তাদের সন্তান সন্ততিরা সকলেই কিসের মধ্যে পড়ে যাবে? তাদের সন্তান সন্ততিরা সকলেই ক্রিমিলিয়ারের মধ্যে পড়ে যাবে, আর বাদবাকি যারা আছে তারা কিন্তু নন ক্রিমিলিয়ার হবে। তাই এই রামনন্দন কমিটিকে 1993 সালে অ্যাপয়েন্ট করা হয় যে তুমি ক্রিমিলিয়ারকে খুঁজে বের করো ওবিসিদের মধ্যে কারা কারা আছে। ওকে, এবার চলে এসো, এই সূত্র ধরে, অর্থাৎ এই রামানন্দ কমিটির সূত্র ধরেই কিন্তু ওই বছরেই ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেসকে এস্টাবলিশ করা হয়,
ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস ইন 1993 সালে। ওকে, একটা পার্লামেন্টের অ্যাক্টের দ্বারা হয়েছে। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। তাহলে আমরা দেখলাম যে আমরা একটু সাম আপ করতে থাকি। 12তে কি পড়লাম আমরা? রাষ্ট্রের সংজ্ঞা, অর্থাৎ কারা কারা আমাদের জন্য আইন প্রণয়ন করতে পারবে। 13তে কি পড়লাম? আইনের সংজ্ঞা, কোন কোন আইন এবং সংবিধান সুপ্রিম কোর্ট বা হাইকোর্টকে এই সংবিধান দিচ্ছে, জুডিশিয়াল রিভিউয়ের অধিকার দিচ্ছে। আর্টিকেল 14-এ আমরা কি পড়লাম? আর্টিকেল 14-এ আমরা পড়লাম যে ইকুয়ালিটি বিফোর ল, আইনের চোখে সমান, সবাই সমান হবে, অর্থাৎ ইবিএল পড়েছিলাম মানে ইকুয়ালিটি বিফোর ল, আর একটা পড়েছিলাম ইপিএল মানে ইকুয়াল প্রোটেকশন অফ ল। হয়েছে? আচ্ছা, তারপরে আমরা আর্টিকেল 15-এ কি পড়লাম? আর্টিকেল 15-এ আমরা পড়েছিলাম যে নো ডিসক্রিমিনেশন, কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না। হ্যাঁ, জাতি ধর্ম বর্ণ এবং জন্মস্থান নিয়ে কোনো ভেদাভেদ করা যাবে না। আর আর্টিকেল 16-এ আমরা কি পড়লাম? আর্টিকেল 16-এ পড়লাম যে গভর্নমেন্ট এমপ্লয়মেন্টে সকলের সুযোগ সমান অধিকার দিতে হবে, কিন্তু একটা পজিটিভ ডিসক্রিমিনেশন আমরা এখানে লক্ষ্য করলাম যে এসসি এসটিজরা তারা তাদের কোটা পাবে, ওবিসি যারা রয়েছে তারা তাদের কোটা পাবে, যাতে করে সমাজের সমতাকে বজায় রাখে। তাহলে আমাদের যে সমাজের যে আমরা মানে সংবিধানের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজটাকে উন্নত করা। তো সমাজকে উন্নত করতে গিয়ে আমরা যদি এই সমস্ত পজিটিভ ডিসক্রিমিনেশন না করি তাহলে সমাজের কিন্তু উন্নতি হবে না। ওকে, তো এইখান থেকে কিন্তু মানে জেনারেল ক্যাটাগরির ছেলেমেয়েরা হয়তো একটু রাগ করতে পারো যে আমরা তাহলে কি করব, আমাদের এত কম কেন? দেখো ভাই, তোমাদের জন্য 50% তো থাকছেই। আমি একটু আগেই বললাম 50% কোটার মধ্যে থাকবে আর 50% তোমাদের জন্য থাকলো। তো ভালো করে পড়াশুনো করো, 50%কে তোমরা তোমাদের মতন করে এগো। ভাই একটা কথা বলি, এই ভারতবর্ষে এমনও মানুষ এখনো রয়েছে যারা কিনা কোটার রিজার্ভেশন পাচ্ছে, হ্যাঁ, তারা কিন্তু সত্যিই খুব খারাপ অবস্থার মধ্যে আছে, যেটা আমি কিন্তু একটু আগে আলোচনা করে এসেছি। সো আরও কেউ আছে যারা সত্যিই বড় লোক, কিন্তু তারা এখনো মানে কোটাটাকে ভোগ করছে। তো এই জিনিসগুলোকে একটু অবজারভেশন করতে হবে, ধীরে ধীরে আমরা সেগুলোকে করব এবং এগুলো আমাদেরই করতে হবে, কারণ আমরাই জনগণ, এগুলো আমরাই করব, আমরাই সরকারকে বলবো এগুলোকে করার জন্য, তাই না? ওকে, সো সবসময় পজিটিভ থাকার চেষ্টা করো, আস্তে আস্তে হতে থাকবে। ওকে, বেশ, এবার চলে এসো আর্টিকেল 17, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর্টিকেল 17-এ কি বলা হচ্ছে? আর্টিকেল 17-এ বলা হচ্ছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, অর্থাৎ আনটাচেবিলিটিকে অ্যাবলিশ করতে হবে। হ্যাঁ, মানে অস্পৃশ্যতা যাকে আমরা বলি, হ্যাঁ, আনটাচেবিলিটিকে অ্যাবলিশ, অস্পৃশ্যতার মানে বাতিল করে দাও, অস্পৃশ্যতা রাখা যাবে না ভারতবর্ষে। তো বুঝতে পারো যে অস্পৃশ্যতা একটা কি অবস্থার মধ্যে ছিল, যেখানে সংবিধানে এটাকে জায়গা দেওয়া হয়েছে। তোমরা কল্পনা করতে পারছো একটা নিচু জাতের মানুষকে টাচ করা যাবে না, তাদেরকে ছোঁয়া যাবে না, কি একটা সমাজ ছিল। এবং আমাদের শিক্ষার সাথে সাথে কিন্তু আমাদের এই জিনিসটাকেও একটু মাথায় রাখতে হবে, আমরা আমাদের শিক্ষার সাথে সাথে আমাদের নৈতিক চারিত্রিক দৃঢ়তা মানে গুণাবলীটাকেও প্রকাশ করব, যে মানুষের মধ্যে ভেদাভেদ আমরা কিন্তু আর রাখবো না। ওকে, বেশ, আনটাচেবিলিটি ইজ অ্যাবলিশড and its practice in any form is forbidden। কি বলা হচ্ছে? আনটাচেবিলিটিকে অ্যাবলিশ করা হলো এবং এর যত প্র্যাকটিস রয়েছে সেগুলোকে সব ফরবিডেন করা হলো। তো কেউ যদি এখন আনটাচেবিলিটিকে পারফর্ম করে বা প্র্যাকটিস করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। Constitution does not prescribe any punishment for the practice of untouchability। কনস্টিটিউশনে কিন্তু আনটাচেবিলিটি যারা প্র্যাকটিস করছে, মানে যারা আনটাচেবিলিটি অস্পৃশ্যতা এখনো চালিয়ে যাচ্ছে, মনে করো কেউ একজন কাউকে ভেদাভেদ করছে, কেউ একজন কাউকে টাচ করবে না, কেউ একজন তার পাশে গিয়ে বসবে না, কেউ একজন তার একসঙ্গে খাবে না, এরকম আচরণ যদি কেউ করে, সংবিধান বলছে তাদের বিরুদ্ধে শাস্তি গ্রহণ করতে হবে, কিন্তু সংবিধান এটা বলে দেয়নি যে তাদের কি শাস্তি হওয়া উচিত। এই জন্য কনস্টিটিউশন পার্লামেন্টকে ক্ষমতা দিয়েছে যে তুমি এর বিরুদ্ধে একটা আইন তৈরি করো, পানিশমেন্ট তৈরি করো। ঠিক আছে, মানে কি পানিশমেন্ট একজন আনটাচেবিলিটি প্র্যাকটিসকারীকে দেওয়া যেতে পারে। হয়েছে, ইন দিস রিগার্ড পার্লামেন্ট এনাক্টেড দ্য আনটাচেবিলিটি অফেন্সেস অ্যাক্ট 1955। এই জন্যে 1955 সালে এই আনটাচেবিলিটি অফেন্সেস অ্যাক্ট পাশ করে ভারতীয় পার্লামেন্ট। দো দিস অ্যাক্ট ওয়াজ অ্যামেন্ডেড টাইম টু টাইম, যেমন আনটাচেবিলিটি অ্যাক্ট 1955টাকে কিন্তু অনেকবার সংশোধিত করা হয়েছে, 1976 সংশোধিত করা হয়েছে, 1989 সংশোধিত করা হয়েছে। দ্য সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট দ্য রাইট আন্ডার আর্টিকেল 17 ইজ অ্যাভেলেবল এগেনস্ট প্রাইভেট ইন্ডিভিজুয়ালস। এটা কিন্তু প্রাইভেট ইন্ডিভিজুয়ালস, মানে তুমি ব্যক্তিগতভাবে একজন সোকল্ড হায়ার কাস্টের লোক হয়ে কিন্তু তুমি একজন লো কাস্টের লোককে সঙ্গে ডিসক্রিমিনেট করতে পারো না, তাকে ছোঁয়া, তাকে ধরা, তার হাতের খাবার খাওয়া, এই সমস্ত ভেদাভেদ কিন্তু তুমি করতে পারো না। অ্যান্ড ইট ইজ দ্য কনস্টিটিউশনাল অবলিগেশন অফ দ্য স্টেট
এবং এটা রাজ্যের বা রাষ্ট্রের এটা সাংবিধানিক দায়িত্ব টু টেক নেসেসারি অ্যাকশন টু এনশোর দ্যাট দিস রাইট ইজ নট ভায়োলেটেড, যে মানে এইটা যাতে ভায়োলেট না হয়, এইটা যাতে ভায়োলেট না হয়, মানে আনটাচেবিলিটি যাতে ভায়োলেট না হয়, মানে কেউ যদি এটাকে না করে সেই বিষয়ে কিন্তু কি বলছি, টু টেক নেসেসারি অ্যাকশন টু এনশোর দ্যাট দিস রাইট ইজ নট ভায়োলেটেড, সম্মান রাষ্ট্রকে এটা দেখতে হবে যাতে এই মানে এটা ভায়োলেট যাতে না হয়। ওকে, আচ্ছা, অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট আনটাচেবিলিটি শুড নট বি আন্ডারস্টুড ইন ইটস লিটারাল অ্যান্ড গ্রামাটিক্যাল সেন্স। সুপ্রিম কোর্ট বলছে দেখো আনটাচেবিলিটিকে তোমরা ওভাবে দেখো না যে গ্রামাটিক্যালি, আনটাচেবিলিটি মানে কি অস্পৃশ্যতা, একে ছোবো না তাকে ছোবো না। দেখো এই করোনার আগে আনটাচেবিলিটির উদাহরণ দেওয়াটা বিপদ হয়ে যেত। কেমন কেমন করে উদাহরণ দিই? আনটাচেবিলিটি, করোনার আগে আনটাচেবিলিটি উদাহরণ দেওয়া যেত টিউবারকিউলোসিসের পেশেন্টদের দিয়ে, অর্থাৎ যাদের কিনা টিউবারকিউলোসিস আছে তাদের থেকে সবসময় একটু দূরে দূরে থাকতে হবে, এটা পজিটিভ ডিসক্রিমিনেশন, এখানে কিন্তু কোনো অন্যায় নেই। এই যে করোনার কাল এসেছে, করোনায় দেখো আমরা কাউকে কিন্তু এখন গিয়ে টাচ করবো না, আমরা নমস্কার করবো, কারোর সঙ্গে গিয়ে হ্যান্ডশেক করবো না, নমস্কার করবো। তাহলে এইটাকে বলা হচ্ছে পজিটিভ ডিসক্রিমিনেশন, মানে এই আনটাচেবিলিটিটা করাটা ওকে, কোনো ব্যাপার না। রোগের ক্ষেত্রে যার থেকে ছোঁয়াচে রোগ, যেখান থেকে যেটা ছড়াবে, ঠিক আছে, সেই ছোঁয়াচে রোগের ক্ষেত্রে আমরা কিন্তু এই আনটাচেবিলিটি ফলো করব, কিন্তু কোনো জাতি, কোনো একটা জাতি হিসাবে, কোনো ধর্ম হিসাবে এই আনটাচেবিলিটি আমরা কিন্তু পারফর্ম করতে পারবো না। তাই বলা হচ্ছে, সুপ্রিম কোর্ট বলছে যে আনটাচেবিলিটিকে আপনারা কিন্তু কখনোই লিটারাল বা গ্রামার মিনিংয়ে নেবেন না। কেন নেবেন না? কারণ আনটাচেবিলিটি এটা একটা হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট, এর একটা হয়েছে, এটা যুগ 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 ধরে এসেছে। সেই জন্য সুপ্রিম কোর্ট বলছে যে সার্টেন প্র্যাকটিসকেই আমরা আনটাচেবিলিটি বলবো। কোন কোন প্র্যাকটিসকে আনটাচেবিলিটি বলা যেতে পারে? নাম্বার 1, প্রিভেন্টিং দলিতস ফ্রম ইউজিং পাবলিক রিসোর্সেস ইনক্লুডিং ওয়াটার রিসোর্সেস, মানে কোনো দলিতকে আমরা কোনো একটা পাবলিক রিসোর্সেস থেকে বঞ্চিত করছি, এইটা কিন্তু করা যাবে না, এটা একটা আনটাচেবিলিটির অর্থের মধ্যে পড়ে। মানে এখনো বহু জায়গায় আছে, আমি সেদিনই সংবাদপত্রে দেখছিলাম, তোমাদের কোথায় এটা গুজরাট হবে খুব সম্ভব, গুজরাটের কোনো একটা জেলা, সেই জেলাতে এখনো নাকি কি বলে কি একটা মানে বাল্মীকি সমাজ রয়েছে, মানে যারা বাল্মীকি সমাজ মানে সুইপার কাস্ট যারা, তো তাদের নাকি সেই কুয়ো থেকে জল নিতে দেওয়া হয় না, যেখানে জলের মূল স্রোত ওই জলটাই তারা খায়, তো সেখান থেকে নাকি জলটা খেতে দেওয়া হয় না। তো এই যে জিনিসগুলো রয়েছে এইগুলোকে কিন্তু কখনোই মেনে নেওয়া যায় না, এবং আস্তে আস্তে আমরা যারা শিক্ষিত হচ্ছে আমরা কিন্তু এগুলোকে দেখবো, এবং আমাদের এলাকায় যদি এরকম কোনো ঘটনা ঘটে তো আমি তোমাদের বলছি দৃঢ়ভাবে এটার প্রতিবাদ তোমরা কিন্তু করবে। মানুষের সঙ্গে মানুষের ভেদাভেদ করো না, হ্যাঁ, মানুষের সঙ্গে মানুষের ভেদাভেদ করতে হয় না, প্রত্যেকটা মানুষ সমান, কারো হয়তো বুদ্ধি একটু বেশি থাকে, কারো বুদ্ধি একটু কম থাকে, কিন্তু তাই বলে এই নয় যে আমি কারোর সঙ্গে ডিসক্রিমিনেট করব। ওকে, তাহলে প্রিভেন্টিং দলিতস, তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু বলছে কথা যে প্রিভেন্টিং দলিতস, দলিতস মানে সেই নিচু জাত, সোকল্ড নিচু জাতের মানুষ যারা, তাদের দলিত বলা হয়। তো প্রিভেন্টিং দলিতস ফ্রম ইউজিং পাবলিক রিসোর্সেস, দলিতরা পাবলিক রিসোর্সেস ইউজ করতে তাদের বাধা দেওয়া, এটা একটা অন্যায়। প্রিভেন্টিং দলিতস ফ্রম এন্টারিং ইনটু প্লেসেস অফ ওয়ারশিপ, মানে দলিতদেরকে ওয়ারশিপ প্লেসে মানে মন্দিরে ঢুকতে দেওয়া হয় না, এটাও একটা অন্যায়। যেমন করে অন্যরা মন্দিরে গিয়ে পুজো দিচ্ছে, মানে তাদের প্রার্থনা করছে, কিন্তু কোনো দলিতকে যে কোনো মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে না, এটাও একটা অন্যায়, এটাও করা যাবে না, এটাও আনটাচেবিলিটির মধ্যে পড়ছে। কালিং দলিতস বাই ডেনিগ্রেটিং নেমস অ্যান্ড সাচ আদার্স ইনক্লুড অ্যাজ প্র্যাকটিস অফ আনটাচেবিলিটি, এবং কোনো দলিতকে অসম্মানজনক গালিগালাজ করা বা তাকে অসম্মানজনক নামে ডাকা, ঠিক আছে, এগুলো কিন্তু আনটাচেবিলিটির মধ্যে পড়ে। তো এগুলোকে কিন্তু অ্যাবলিশ করা হয়েছে কনস্টিটিউশন দ্বারা, এবং যদি কেউ এইটাকে খণ্ডন করে, অর্থাৎ এই আনটাচেবিলিটিকে যদি কেউ পালন করতে থাকে, তাহলে তার বিরুদ্ধে ভারত সরকারের আইন কিন্তু রচিত রয়েছে, তার বিরুদ্ধে তার শাস্তি হবে। ওকে, বেশ, এবার আমরা চলে এসো ভিডিওর একদম লাস্টে চলে এসেছি, আর্টিকেল 18। আর্টিকেল 18-এ কি বলা হচ্ছে? আর্টিকেল 18-এ বলা হচ্ছে যে অ্যাবলিশন অফ টাইটেলস। তাহলে দেখো আমরা যে টোটালটা পড়লাম, আমাদের টোটালটার মধ্যে ছিল হচ্ছে সাম্যের অধিকারটা আজকে আমরা পড়লাম, হ্যাঁ, রাইট টু ইকুয়ালিটি, ঠিক, সাম্যের অধিকার আজকে আমাদের শেষ হলো আর্টিকেল 18-তে এসে। এর পরে কিন্তু আমরা গিয়ে পড়বো না স্বাধীনতার অধিকার, যেটা আর্টিকেল 19 থেকে 22। ওকে, তো দেখো আর্টিকেল সাম্যের অধিকার রয়েছে 18 নম্বর, এটা লাস্ট। এখানে কি বলেছে? অ্যাবলিশন অফ টাইটেলস। টাইটেলস মানে কি? উপাধি,
টাইটেলস মানে উপাধি। দেখো ইংরেজ আমলে ভারতবর্ষে বিভিন্ন উপাধি দেওয়া হতো, রাই বাহাদুর দেওয়া হতো, বাহাদুর সাহেব দেওয়া হতো, নাইটহুড উপাধি দেওয়া হতো, স্যার উপাধি দেওয়া হতো। তো সেই সমস্ত উপাধিগুলোকে অ্যাবলিশ করতে হবে। কেন করতে হবে? কারণ যদি কেউ রাই বাহাদুর টাইটেল পায় তার একটু মনের মধ্যে হবে যে না, আমি আবার অন্যদের থেকে একটু আলাদা, হ্যাঁ, মানে আমি একটু অন্য সমাজের থেকে একটু আলাদা, আমি একটু অন্য মানে আমি একটু অন্য ধরনের আর কি, মানে এই যে ইকুয়ালিটি এতে নষ্ট হচ্ছে। মানে কোনো ধরনের টাইটেল যদি কেউ কনফার করে তাহলে তাকে কি হচ্ছে, তার একটু সে মনে করছে আমি একটু অন্যদের থেকে একটু আলাদা, তো এখানে সমতা নষ্ট হচ্ছে। তাই বলছে যে এরকম কোনো টাইটেল কিন্তু গ্রহণ করা যাবে না। কি বলা হচ্ছে এখানে, নো টাইটেল শ্যাল বি কনফার্ড বাই দ্য স্টেট, মানে স্টেট কোনো ধরনের উপাধি কাউকে দেবে না। কিন্তু তার মধ্যে একটা ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম? নট বিং আ মিলিটারি অর একাডেমিক ডিস্টিংশন, মানে মিলিটারি টাইটেল দেওয়া যেতেই পারে, একজন জেনারেল টাইটেল দেওয়া যেতে পারে, ব্রিগেডিয়ার, মেজর, ঠিক আছে, এই সমস্ত টাইটেল, অর্থাৎ মিলিটারি টাইটেল কিন্তু একটা ব্যক্তির থাকতেই পারে এবং সে তার নামের সঙ্গে এটাকে ইউজ করতেও পারে। আবার একাডেমিক ডিস্টিংশন, যেমন কেউ একজন এমবিবিএস ডাক্তার, সে তার নামের পাশে লিখবে ডাক্তার ABC ড্যাশ, হয়েছে। আবার কেউ মনে করে একজন প্রফেসর, মনে করে সে পিএইচডি করেছে, সেও লিখবে ডক্টর অমুক, ঠিক আছে। তার মানে একাডেমিক যে ডিস্টিংশন সেটা তার থাকবে, সে তার নামের সঙ্গে ব্যবহার করবে, এটাতে কোনো আসে যাবে না। এবং তারপরে বলা হচ্ছে যে নো সিটিজেন অফ ইন্ডিয়া শ্যাল অ্যাকসেপ্ট এনি টাইটেল ফ্রম এনি ফরেন স্টেট, ভারতের কোনো নাগরিক বাইরের দেশের ফরেন স্টেট থেকে কোনো ধরনের টাইটেল গ্রহণ করতে পারবে না, হয়েছে। তার মানে একটা কথা দেখো, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে যেমন বহু রাষ্ট্র থেকেই নরেন্দ্র মোদীকে দেওয়া হয়েছে না, বিদেশিদের সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে, ইউএই থেকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে, তাই না? এই যে সম্মানগুলো দেওয়া হচ্ছে, এই সম্মানগুলো কি তারা নিতে পারে না? এই সম্মানগুলো নিতে পারে তারা তখনই যখন প্রেসিডেন্টের অনুমতি নিয়ে নিতে হয়। ওকে, প্রেসিডেন্টের অনুমতি বিনা, ভারতের প্রেসিডেন্টের অনুমতি বিনা তুমি বাইরের দেশের কোনো টাইটেল গ্রহণ করতে পারবে না। কিন্তু কথা আছে, সেগুলো তুমি তোমার নামের পাশে লিখতে পারবে না, হয়েছে, অর্থাৎ টাইটেল হোল্ড করতে পারবে না, সেটা তোমাকে দেওয়া হলে এটা একটা সম্মান। ওকে, আচ্ছা, 1996 সালে সুপ্রিম কোর্ট একটা কেসের মধ্য দিয়ে বলেন যে ন্যাশনাল অ্যাওয়ার্ডস যেগুলো ভারত দেয়, যেমন ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী, তারপর অশোক চক্র, তারপর যে সমস্ত অ্যাওয়ার্ডগুলো ভারত সরকার দেয়, হ্যাঁ, সরস্বতী সম্মান, জ্ঞানপীঠ সম্মান, এই সমস্ত এই সমস্ত টাইটেলগুলো কিন্তু তুমি তোমার নামের সঙ্গে ইউজ করতে পারো, হয়েছে। তাহলে এখানে 1996-তে সুপ্রিম কোর্ট আফেল্ড দ্য কনস্টিটিউশনাল ভ্যালিডিটি অফ ন্যাশনাল অ্যাওয়ার্ডস লাইক ভারতরত্ন, এই সমস্ত ডু নট অ্যামাউন্ট টু টাইটেলস উইদিন দ্য মিনিং অফ আর্টিকেল 18, অর্থাৎ আর্টিকেল 18 যে টাইটেলের কথা বলছে, এই সমস্ত পুরস্কারগুলো সেই টাইটেলের মধ্যে পড়ে না, হয়েছে। বেশ, তাহলে এইখানে আমাদের সাম্যের অধিকার শেষ হলো। আর্টিকেল 12 to 18 আজকে আমরা পড়লাম। নেক্সট ডে আমরা আর্টিকেল 19 to 20 পড়বো। তো এইভাবে করে করে আমরা কিন্তু আমাদের কনস্টিটিউশনের পার্ট 3টাকে কমপ্লিট করে ফেলবো। ওকে, তো যাই হোক, কেমন লাগলো আজকের এই লেকচার তোমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও, বা আমি যদি এইটার মধ্যে কোনো ধরনের মিস ইনফরমেশন হয়ে যায় তুমি আমাকে জানাবে, আমি সেগুলোকে রেকটিফাই করার চেষ্টা করব। আদারওয়াইজ তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। ওকে, থ্যাংক ইউ।